ওকে, রেহান, আগে পরিচয়টা হয়নি ওনার সাথে, তাই না? পরিচয়। আচ্ছা ভাই, আপনার নাম, কোথায় কি করছেন, কোথায় থাকছেন? আমার নাম আনিস, আমি বংশাল থাকি। বংশালে? ওকে, পুরান টাউন। ওকে, কি করেন আপনি? ব্যবসা করি। আচ্ছা, টিমের কাছ থেকে আমরা জেনেছি আপনার জীবনে কিছু অলৌকিক ঘটনার স্থান আছে। প্রথমে আমি যে প্রশ্নটা সবাইকে করি সেটা দিয়েই শুরু করি, যে এই ঘটনাগুলো ঘটার আগে কি আপনি বিশ্বাস করতেন এমন কিছুতে? না, এটা আমি আগে তো জিন তো বিশ্বাস করতে হবে যে মুসলমান, বাকি মানুষের উপরে যে আক্রমণ করে এটা আমি আমার ওই একটা ঘটনার পর থেকে অভিজ্ঞতা থেকে এটা বিশ্বাস করতে পারবো। তো কিভাবে আপনার এই অভিজ্ঞতা হলো সেটা একটু শুরু থেকে শুনি। আচ্ছা, শুরু যেটা আমার প্রথম ঘটনা সেটা 87-তে আমার আম্মা মারা গেছে। তো আমার আম্মা মারা যাওয়ার কয়েকদিন পরে, তো রাত্র 12:30টার মতো, তো তখন আমাদের দোকানটা ছিল আমাদের মহল্লার ভিতরে, বংশালের ভিতরে স্টেশনের। আমার ছোট ভাই দোকানের ভিতরে ছিল, আমি বাহিরে। তো ছোট ভাই আর আমি এরকম মানে কথা আলাপ করতেছিলাম যে আম্মা এখন কি অবস্থা আছে, কবরের ভিতরে পানিতে ভিজা যেতেছে, এই ধরনের আলাপ করতেছিলাম। আমার ছোট ভাই আর কি টাকা গুছাইতেছিল আর কি, ক্যাশ হিসাব মিলাইতেছিল। তো আমি বাহিরে কথা বলতেছি, এমন অবস্থায় আমাদের দোকানের যে শাটার গেট, ওটার সাথে আরেকটা গেট আছে যেটা আমাদের যে দোকানের জমিদার তাদের আসা যাওয়ার রাস্তা। তো আমি দেখলাম যে ওই আমাদের যে জমিদার, উনি ওই গেটটা লাগানোই ছিল, কিন্তু ওই অবস্থায় উনি বের হলো বাইরে, ভিতর থেকে আর কি বের হলো আমার এখানে, আমাদের দোকানের কাছে, আমাদের জমিদার চাচা বলে। উনি ভিতর থেকে বাহির হয়েছে। এখন আমার দিলের ভিতরে আমি মানে বিশ্বাস করতে পারতেছি না, কি ব্যাপার, আমি তো গেটটা লাগানো দেখলাম, আর উনি যে বের হলো, গেটটা খুললেও না, আমি আর কারা দেখতেছি লাগানো আছে, কিন্তু আমার ভিতরে একটু ভয় চলে আসে, কি ব্যাপার, আমি দেখলাম গেটটা লাগানো, উনিও লাগানো অবস্থায় বের হলো। তো আইসা আমাকে শুধু এটা বলছে, কি ব্যাপার এত রাতে এখনো যাস নাই? আমি বললাম হ্যাঁ গুছাইতেছি, চলে যাবো। আমার ছোট ভাইকে বললো যে একটা সিগারেট দে, সে একটা সিগারেট নিল। তো নেওয়ার পরে অন্যান্য সময় আর কি সিগারেট ওখানে দাঁড়ায় খায়, এটা আর খাইলো না। খাওয়ার পরে কিন্তু আমার ভিতরে তো ওইটাই আছে, কাজ করতেছে যে কি ব্যাপার, আমি কি ভুল দেখলাম। আর তখন আবার একটা ইংলিশ দেখাইতো আর কি, অটোম্যান, আমরা ছোট ছিলাম, যেমন নাইট রাইডার এরকম মতে অটোম্যান নাম ছিল, মানে ওয়ালের ভিতরে প্রবেশ করতে এরকম। তো আমিও ওইভাবে এটা দেখা মানে চিন্তা করলাম কি ওইটা তো অটোম্যানের মতো। তো উনি অন্য সময় তো অনেক কথা বলে, কিন্তু সেদিন শুধু এটারই জিজ্ঞেস করছে যে এত রাত্র এখনো বাড়িতে যাস নাই এটা। তো আমি হলো এখনো যাবে যে এটা আমি খুব করে দেখবো যে এটা যাওয়াটা কিরকম হয়, তাহলে আমি একদম শিওর হয়ে যাবো। মানে বের হয়েছে সেটা আমি কনফিউশনে ছিলাম যে আসলে গেটটা খুলে আসছে না লাগানো অবস্থায় আছে। এবার ঢোকে কিভাবে, আমি তো পুরা করছি। তো এটা নিয়ে যখন উনি গেছে, তো ঠিক ওই অটোম্যানের মতো আর কি, যে ওয়ালের ভিতরে দেওয়া কোনো কিছু না খুলে যায়, প্রবেশ করে চলে যায়, ঢুকে গেল। হ্যাঁ, ঠিক ওইভাবেই ঢুকে গেল। তো আমি তো মানে অনেক ভয় পাইছি। তো ছোট ভাইকে বললাম যে আজকে কিছু করার দরকার নাই, জলদি বন্ধ কর, চলে যাবে, আমার ভালো লাগতেছে না। তো ছোট ভাই আমি বাসা চলে গেলাম। তো পরদিন সকাল আমি তারপরেও শিওর ছিলাম না যে আমার চোখে দেখাই বুঝি ভুল। তো আমি ওই চাচাকে আর কি সকালবেলা বাসায় ঢুকে আমি বলছি, চাচা রাত্রে জানি কয়টা চিকেন নিলে, আমি ভুলে গেছি আর কি লিখবো। তুমি বলছে কি কর তোর চাচের দিকে, আমি 2-3 দিন ধরে জ্বরের ভিতরে আমি দিনে বের হই না, আর এটা তো এখন রাত্রে, তো প্রশ্নই আসে না। তখন আমি চাচাকে ওই ঘটনাটা বললাম। তো চাচা ওই করছে যে তোরা এখন থাকিস না, ছোট বাসায় চলে যায়। এটা হলো আমার প্রথম ঘটনা। আচ্ছা, ওখানে কি এই ধরনের আর কোনো ঘটনা আশেপাশে এমন কিছু কি আছে যেটা এই ধরনের? আমাদের দোকানটার পাশেই ছিল একটা কবরস্থান, আর দোকানের ওই সাইডটার ভিতরে আগে একটা ওই গাছ ছিল, বট গাছ, এটা কেটে ফেলা হয়েছে। ওখানে এখন শুনতাম আর কি, যখন আমরা দোকানের আগে, যে ওখানে মানুষ চলাচল করতে অনেক ভয় পাইতো আর কি গলিটা। আর কোন দোকানদার এই ধরনের ঘটনা দেখেছে? আর ওইটা পাশে তো আমাদের ওই মহলের ভিতরে আর কি, তখন আমরা একটাই ছিলাম, আর অনেক দূরে আর একটা দোকান ছিল আর কি। আচ্ছা, ওই সময়। ওকে, 1900 কত সালের ঘটনা বলছেন? 87 ডিসেম্বর। তখন তো মানে ঢাকা শহরের এত মানে বংশাল এলাকা তখন আরো অনেক খালি এবং খুব সম্ভবত বেশ কিছু জায়গায় মানে গাছ ঝোপঝাড় এরকম কিছু ব্যাপার ছিল। আমরা ছোট থাকতে অনেক কিছু দেখছি এরকম যে গাছ। ওকে, আসলে মাঝে মাঝে না কিছু স্টোরিতে কিছু মানুষের কিছু ঘটনা যখন আমি শুনি, কিছু ক্ষেত্রে দেখা যায় যে দ্যাট ইভিল স্পিরিট অর জিন অর হোয়াট এভার আইসে, ওই জিনিসটার একটা মোটিভ থাকে। কিন্তু অনেক স্টোরিতে আবার পাওয়া যায়, যেমন একটু আগে আনিস ভাই যেটা বললেন, তুই কি আমাকে সুমন বলতে পারবি যে অ্যাকচুয়ালি ওই অবস্থায় ওই স্পিরিটটার মোটিভটা কি ছিল, উদ্দেশ্যটা কি? না, আসলে এখানে উদ্দেশ্যটা তেমন, উদ্দেশ্যটা কিন্তু ক্লিয়ার না, রাইট? তো এই জিনিসটা আমাকে মাঝে মাঝে কনফিউশনে ফেলে দেয় যে আসলে মানে ওরা কেন আসছে। অনেক সময় দেখা যায় যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, ওটা কিছু সামনে পড়ে গেলাম, দ্যাটস ডিফারেন্ট কেস। বাট এই ক্ষেত্রে কিন্তু এটা দেখা বলছিলেন, সে দেখা দিল নিজে থেকে। আমার একটা মানে তখন ধারণা ছিল হয়তো একা থাকলে বা কোনো আক্রমণ বা এরকম হয়তো কিছু করতে পারে। দেখছি যে ভিতরে ছোট ভাই
ছিল, বাইরে আমি। দ্যাটস আ গুড পয়েন্ট, এটা ভালো কথা বলেছে। হয়তো একা থাকলে অন্যরকম ভাবে ভয় দেখানোর চেষ্টা করতো। আচ্ছা আনিস ভাই, আরো একটা ঘটনা মনে হয় আপনার আছে। আমার ওই দ্বিতীয় ঘটনা হলো, আমরা ওই লক্ষ্মীপুরে আমরা এরকম একটা সফরে যেতেছিলাম। তো ওখানে এটা কত সালের ঘটনা? এটা 2010-এর। আচ্ছা, 2010। তো লক্ষ্মীপুর এখানে একজন চাচা আছে, তো উনি বলছে যে আমাদের সাথে উনিও যাবে। ওই চাচার বাড়িতে আমি গেলাম, তখন রাত্র 10:30-11টা এরকম হবে আর কি। তো ওইখানে যাওয়ার পরে ওই চাচা বললো, দেখো আমার এই দুইটা ভাতিজা আছে, ওদেরকে আজকে প্রায় কয়েক মাস যাবৎ জিন আক্রমণ করে রাখছে। ওনাদের কি করতো, ওই গাছের মাথা উঠা রাখতো দোনো ভাইকে। তবে বড় ভাইটাকে বেশি আর কি, ছোট ভাইকে খুব কম করতো। মানে গাছের মাথা দেখা যেত যে সারাদিন বিশ্রাম পায় না, রাত্রেবেলা দেখা যায় একেবারে গাছের মাথায় ওদেরকে উঠা রাখছে। তো কয়েকজন হুজুরাই না এরকম তদবির করছে, তো লাস্টে দেখা যায় হুজুরদেরকে শুদ্ধারকে মেরে ওইখান থেকে ভাগায় দেয়। এটা আর কি চাচা বলছে, বলার উদ্দেশ্য হলো চাচা এই অবস্থায় ভাতিজাদেরকে থেকে আমি তো কোথাও যাইতে পারতেছি না। আমরা অনেক বুঝাইলাম, বোঝানোর পরে বলছে আচ্ছা ঠিক আছে, তো আপনি বাসায় আসেন, আমি বাড়িতে পরামর্শ করে দেখি। তো যখন আমি বাসায় গেলাম ওই চাচার বাসায়, তো এমন অবস্থা, আমি আমার সাথে আমার ওই ভাই ছিল, সাথী ভাই, তো ওনাকে দুজন বসছি। তেমন উনি ওই ঘর থেকে আমার ভাতিজা যেটা বড়টা, ঘরের ভিতরে এরকম ভাবে প্রবেশ করছে। আর প্রবেশ করে এত সুন্দর করে একটা সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, খুব সুন্দর করে সালাম দিছে। সালাম দিয়ে আমি উত্তর নিলাম, আবার সালাম দেওয়ার সাথে সাথে সে বলতেছে আর কি আমার দিকে উদ্দেশ্য করে, দেখেন আমি কিন্তু সালামটা আপনাকে দিছি, আপনাকে খুব ইজ্জত করি, সম্মান করি, আর আমি কিন্তু মুসলমান না, আমি একজন হিন্দু। কি চক্রবর্তী দাস নাকি বললো যে আমি হিন্দু, তারপর আমি আপনাকে সালাম দিছি আপনার ইজ্জতে। তো আমি মানে হিসাব মিলাইতে পারতেছি না, ওই বলতেছে হিন্দু, আবার নামটা বললো একজন মহিলার, আবার বললো যে আমি মুসলমান না। এটা কোন ভাইটা দিয়েছে? এটা বড় ভাই যেটা। আচ্ছা, নামটা কি আপনার এক্স্যাক্টলি মনে আছে আনিস ভাই? বড় ভাইটা যেই নামটা বলেছে, বড় না কি চন্দ্রবতী রায় নাকি আর কি, হিন্দুদের একটা নাম আর, এবং মহিলা নাম, তাই না? মহিলা নাম, হ্যাঁ। তো যখন একটা মহিলা নাম বলতেছে, আবার বলতেছে আমি হিন্দু, তো দুইটাই আমার কাছে খুব আশ্চর্য লাগতেছে। তোর সাথে আমি যে কথা বলবো, তো এর ভিতরে কথা শুরু করে দিছি, এর ভিতরে ওই আরবি কথা শুরু করে দিচ্ছে আমার সাথে। তো আমিও কিছু মানে ইয়ার করার জন্য যে দেখে আমিও আরবি কথা বলি, যে ওই আসলে কতটুকু পারে। তো আমি কয়েকটা আরবি কথা বলে উনিও বললো, তো আমি আশ্চর্য হলাম, কিভাবে আপনার আরবি পারেন কিভাবে? তো সে বলে আমি সব ভাষাই পারি। তো এর ভিতর থেকে ওনার চাচাও পাশে বসা ছিল, তো আমার থেকে দূর থেকে ইশারা দিতেছে যে এটাই যে যার কথা বলছে আর কি, যে ভাতিজা। তো আমি তখন আর কি ইয়ে হয়ে গেলাম, হ্যাঁ এখন ওর ভিতরে আছে। তো আমি কি করলাম, ওই ঘর থেকে বের হয়ে আচ্ছা আপনি একটু বাইরে চলেন, আপনার সাথে কিছু পার্সোনাল কথা আছে। এই বড় ভাইকে তো আমি নিচে নাইমা তার সাথে এরকম অনেক কথা বলতেছি, যে দেখেন আপনি কি করলেন, কি জন্য ইয়া করছেন। তো বলতেছে আমি 4 মাস যাবত ওর ভিতরে প্রবেশ করছি, আর 3 মাস যাবত, মানে টোটাল 7 মাস আর কি, আর 3 মাস যাবত আমি দূর থেকে তার হানা দিতাম। তো দেখতাম যে ওর অনেক কিছুই আমার ভালো লাগে, আমাকে ওর ভালো লাগে এরকম। তো বলতেছে যে আমি কি, আপনি তো অন্য জাতি, তো আপনারা এই যে আপনাদেরকে আল্লাহ পাওয়ার দিছে, এই জন্য যে আপনারা এরকম ব্যবহার করবেন এরকম না। তো উনি বললো যে দেখেন আমার কাছে উনি ভালো লাগছে, আর ওর আর আমার ভিতরে আমি কোনো তফাৎ দেখতেছি না। কারণ হলো আমি 7 মাস ওর সাথে আছি, বাইরে 3 মাস, ভিতরে 4 মাস, এর ভিতরে আমি ওর সাথে আমার সাথে কোনো পার্থক্য দেখি না। তো বললো যে আমি কিন্তু কিভাবে, আপনি কোথা থেকে ধরলেন? বললো যে ওই বাচ্চারা লুঙ্গি যেরকম পরে না, 2 রানের মাঝখানে এরকম কান্দের উপরে, বলতেছে যে ওই দেখলাম একদিন রাত্রে আপনার ওই মদ্যপান করা অবস্থায় ওই লুঙ্গিটা ঠিক ওইভাবে ওই যে কালভার্টের ওখান দিয়ে আসতেছে। তো আমরা ওখানে 7 বোন খেলা করতেছিলাম, তো ওই খেলার সময় আর ওই জায়গাটা দিয়ে আসলো। তো আমার কাছে ওনার ওই যে সিচুয়েশনটা অনেক ভালো লাগলো, এই জন্য আমি তার ভিতরে প্রবেশ করে গেছি। আর যখন আমি তার ভিতরে প্রবেশ করেছি, তো সেও এটাকে খুব উপলব্ধি করছে এবং তার কাছে ভালো লাগছে। তো উভয় এই জন্য আমি আর ওর থেকে যাইতে চাইতেছি। তো আমি ওদেরকে অনেক বুঝাইতেছি যে আমি দেখেন আমার মাকসাদ তো আপনাকে ছাড়ানো না, বা আপনার এই জন্য আমি আসি নাই, আমি তো আসি অন্য একটা কাজে। যদি আপসে চলে যান এটাই ভালো হবে, নাহলে কিন্তু আমি বাধ্য হবো আপনাকে কিছু একটা করার জন্য। তো তখন আর কি উনি বলতেছে যে দেখেন আমি জানি আপনি ইচ্ছা করলে আমাকে মেরে ফেলতে পারবেন, কিন্তু আমার যে বাকি 6টা বোন আছে, ওই বোন কিন্তু আপনার রোগীকে ছাড়বে না, সে কিন্তু তাকে মেরে ফেলবে, আপনাকে হয়তো কিছু করতে পারবে না। ও এর আগে ওই যে আমি যখন বের হয়েছি না, তো আমার নিজের মানে শরীরটাকে আমি বেঁধে নিয়েছি আর কি, যাতে কোনো আক্রমণ না হয়। আর এদিক দিয়ে ওই যে আমাদের সাথী ভাই ছিল এবং ওই চাচা, তার উভয় ডরাইতেছে। ওই পাশের ঘরে ওর মা আছিল, ওর মার ঘর, উনিও ডরাইতেছে। হ্যাঁ এর আগে কারণ কয়েকজন হুজুরকে এরকম মাইরা তাড়ায় দিছে, যেহেতু খুব ভয়ানক অবস্থা তাদের সাথে, অনেক কিছু হয়, যেহেতু আমরা ঢাকাতে গেছি, তো এই জন্য ওনারা খুব ভয় পাইতেছিল। তো আমি তো নিজের সেবা আমি নিজে করে, তো আমি যখন অনেক বোঝানোর পরে আর কি দেখলাম যে হ্যাঁ ওই মানে উনি বাধ্য হয়েছে, ঠিক আছে আমি চলে যাবো, কিন্তু আমি আমার বোনদের সাথে পরামর্শ করে নিই। তো উনি আমার কাছে আসতে ওই একটু জঙ্গলের দিকে, বাড়ির পিছনে জঙ্গল ঝাড় ঝোপ আছে, ওখানে নিয়ে গেল। আমি ওইখানে আর অনেক কথা
বলতে লাগলাম। তো উনি ওই আমার থেকে আমাকে উদ্ধার করে বলতে চাচ্ছে আমার বন্ধুদের সাথে আমি পরামর্শ করে আসি। তো উনি আরো দেখলাম ভিতর দিকে চলে গেল। ভিতর দিকে যাওয়ার পরে মানে কি যে বললো আমি কিছুই বুঝলাম না আর কি। বলার পরে বলছে আচ্ছা ঠিক আছে, আমি পরামর্শ করছি, আমি ডিসিশন নিচ্ছি, আমি চলে যাবো। আমি আবার একটু পাম মারলাম আর কি, যে দেখেন আমি জানি আপনাদের কথা বলা বিশ্বাস, সেটা আমি অনেক জানি যে আপনারা যেটা বলেন সেটা দ্বিতীয়বার করেন না। তো গিয়ে এভাবে একেবারে আমরা শিওর করে বলতে পারেন যে আমি আপনারা আসবেন না? হ্যাঁ আমি আপনার কথা আমাকে কিভাবে? আপনার হাত ধরে আমি কথা দিলাম। তো আমার হাতে হাত মিলা বলতেছে যে আমি আজকে কথা দিলাম, আজকের পর থেকে আমি ওর কাছে আসবো না। তো খালি যাওয়ার সময়টা বললো যে ঠিক আছে আপনার রুগী তো পড়ে যাবো, আমি যাওয়ার পরে তো আপনি তাকে ধরেন। তো উনি আমার থেকে অনেক মোটা লম্বা ছিল, উঁচা লম্বা। তো আমি পিছন দিকটা ধরলাম, আর এই পার্সটা ছিল যেটা আস্তে ভারী হইতেছে। তো আমার ওই ভাই সাথী ভাইকে আর ওই তার চাচাকে অনেক ডাক দিতেছে আমি, কিন্তু তার ভয় কেউ কাছে আসতেছে না। যেহেতু রাত্রে তখন প্রায় 11:30 বাজে আছে, আমি ওখানে 10:30 প্রবেশ করছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম। ওর সাথে শুধু এই কথাবার্তা, অনেক কথা হয়েছে। চিল্লাইতে লাগলাম যে চাচা, ওই ভাইয়ের নাম ধরে, কিন্তু কেউ আর কি ভয় আসতেছে না আমার সামনে যে না জানি কি করতেছে। তারপর আমি কোন রকম হাঁটু গায়রা তাকে একদম ইয়া করে বসায় দিলাম। বসানোর পরে একটু পরে যখন আমাকে দেখলো, দেখে বলতেছে আর ভাই আপনি কে? আমি বললাম আমি তো আপনার চাচার সাথে দেখা করার জন্য আসছি। তো উনি ওখানে ডাক দুদু, মানে ওদের ভাষা দুদু বলতেছে যে দুদু দেখেন আপনাকে কি জানি দেখার জন্য আসছে। তো তখন আমি বুঝতে পারলাম যে ওর সাথে আর নাই। তো সাথে সাথে ওর চাচা এটা ইয়া করে আমি আশ্চর্য হয়ে গেল, যেখানে টাকা পয়সা দিয়ে অনেক হুজুর আইসাও যে কাজটা করতে পারে না, আর এটা বিনা পয়সায়। তো একটা জিনিস আমার কাছে সবচেয়ে চোট লাগছে, যেটা উনি তখন বলছে যে 7 মাসের ভিতরে আমি তাকে 1 ওয়াক্ত নামাজও পড়তে দেখিনি। তো এই জন্য উনি বলতেছে যে আমার সাথে তার সাথে আমি কোনো তফাতও দেখিনি আমাদের ধর্মের সাথে। তুই মুসলমান আমি কিভাবে বুঝবো? সপ্তাহখানিক ভিতরে আমরা ঢাকা চলে আসি, ওই চাচা সহ। প্রায় 1.5-2 বছর যাবৎ ফোনে কথা হইতো। দ্বিতীয়বার আসে নাই, শুধু একবার বলছে যে ওই যাওয়ার 5-6 দিন পরে আর কি একটু হানা দিয়েছিল, যখন আবার নামাজ ঠিক মতো পড়তেছে, এরপর থেকে আর ওইটা আর আসে না। এরপর থেকে আর ওই ঝামেলাটা হয় নাই। আই থিঙ্ক আমার মনে হয় রেহান, ডরের মধ্যেই প্রথম আমরা এমন একটা ঘটনা শুনলাম যে এই ধরনের মানে স্পিরিচুয়াল যে বিষয়গুলো আছে বা জিন বা কিছু এইভাবে খুব সহজে মানে কাউন্সেলিং। আমি নিজেও আশ্চর্য হয়েছে, যেহেতু 7 মাস যাবত ওর সাথে ছিল। আমি জানি না এটা আমাদের শ্রোতারা কিভাবে নিবে। সত্যি কথা বলতে কি, যদি এভাবে আমরা ধরি, অ্যাটলিস্ট যারা মুসলিম তারা এটা বিশ্বাস করবে যে জিন আছে, এবং একটা জাতির ভেতরে অনেক রকম ভেদাভেদ থাকে। আমাদের মানুষদের মধ্যেও খুনি আছে, মিথ্যুক আছে, জিনের মধ্যেও যে এরকম নেই এটা তো আমরা জানি না, তাই না? হয়তো আগে যারা গিয়েছিল এই জিনটাকে তাড়াতে, তারা হয়তো শুরুতেই অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল, যে এই তোর এখান থেকে যেতে হবে, তুই ক্ষতি করছিস, এই ধরনের। তখন অটোমেটিক্যালি তারাও অ্যাগ্রেসিভ হয়ে যায়। আচ্ছা, আমি একটা প্রশ্ন ছিল, ছোট্ট প্রশ্ন, যে উনি যখন আপনার সাথে আরবিতে কথা বলছিল, সে কি ইউজুয়ালি আগে আরবিতে কথা বলতে পারতো? না, এটা আমি জিজ্ঞেস করছিলাম, আচ্ছা উনি কি কখনো সৌদিতে গেছে বা ইয়াতে গেছে? তো ওনার চাচা বললো যে না, উনি তো কোনো সৌদিতে যায় না, ইয়াতে যায় না। তবে আমি সে কোনো সময় আরবি জানি না, আরবি জানি না। আবার আমি আরবি জানি কেন, আমি আবার সৌদিতে ছিলাম। এই যে এভাবে উনি যে মাথা ঠান্ডা রেখেছেন, এই মাথা ঠান্ডা রাখাটা জরুরি, কারণ উনি যে ভয় পাননি এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। অনেকদিন আগে আমি তোকে বলছিলাম নাজমুল ভাইয়ের ঘটনা, একটু ছোট করেই বলি। নাজমুল ভাইয়ের ঘটনাটা এরকম ছিল, উনি প্রচন্ড হ্যান্ডসাম ছিলেন এবং ওনাকে রেগুলার রাত্রেবেলা ঠিক 3:30 থেকে 3:33 মধ্যে কেউ একজন ডাকতো। সেই ডাক ওনাদের বাসার মানুষ সবাই শুনতে পেত। হ্যাঁ, এক পর্যায়ে ডাবল ভয়েসে কথা বলতো উনি কথা বলছে এবং ওনার ভিতর থেকে একই সাথে একটা নারী কণ্ঠ কথা বলছে, ওই একই ওয়ার্ড গুলো বলছে কিন্তু একটা নারী কণ্ঠ বলছে, এবং উনি চিৎকার করে ঘর থেকে বের হয়ে যাওয়ার প্রচন্ড চেষ্টা করতেন। এখনো কিন্তু উনি মেন্টালি সিক, ওনাকে ছাড়েন। অনেক চেষ্টা করা হয়েছে। ওই সময় ওনার চোখ দেখলে যে কেউ ভয় পাবে। আসলে ব্যাপারটা মানে আশ্চর্যজনক। যাই, আপনার আরো কিছু স্টোরি আছে? আরো অনেকগুলো আছে। তো আরেকটা ঘটনা আর কি আমি বলি, যেটা আর কি আমার কাছে আরো বেশি ভালো লাগছে। ওটা আমরা 4 তলায়, ওরা 3 তলায় বংশালী। আচ্ছা, তো ওই 3 তলার ঘটনা, ওরা 3-4 ভাই একসাথে থাকে। এই দেখা যায় যে মোবাইল টেবিলের উপরে রাখছে, তো মোবাইল এসে দেখে বাথরুমে গেছে, তো বাথরুমে এসে দেখে মোবাইল জায়গা মতো না, এই চিল্লা কে নিল, দেখে যে ওই টেবিলের নিচে পড়ে নিছে। মানে যেটা যেখানে রাখে সেটা সেখানে পায় না, বিভিন্ন দিকে ছড়াছড়ি হয়ে যায়। টাকা পয়সা রাখলে এখান থেকে ওইখানে চলে যায়, এখান থেকে। এই ধরনের বাচ্চা আছে? হ্যাঁ, ওই ঘরে বাচ্চা আছে। বাচ্চা মানে কত বছরের? 5-7 বছরের একটা আছে, আর একটা ছোট আছে। আচ্ছা, বড় এই ঘটনাগুলো তো বাচ্চারাও ঘটাতে পারে। এটা হয় না, এই জন্য যখন এই ঘটনা ঘটছে, যেটা বড়টা স্কুলে ছিল, ছোটটা শোয়া ছিল, তো উনি যখন এরকম দেখতেছে যে এখান থেকে ওখানে এগুলা চলে যেতেছে, তা আমাকে যখন বলছে আয়েশা যে এটা কি করা যায়, জানার মতে এরকম কেউ আছে নাকি। তো আমি একটা হুজুরের কাছে বললাম, সায়দাবাদ এটা। তো ওনার কাছ থেকে কিছু তদবির নিয়ে আসা, এটার কোনো ফল পায় নাই।
ওইখানে হুজুর এটা বলছে যে দেখেন যে এই বাড়িটা ওদের একটা চলাচল রাস্তা, এইখানে যদি থাকেন তো আপনার হয়তো একটু ক্ষতি হতে পারে। মানে ওই বাড়ির যে জমিদার উনি মারা গেছে, বাবা নাকি বিভিন্ন টাকা টুকা দিত এদের ইয়ার করে আর কি, জিন্দার কাজে ওর ছেলেরা তো এটা করতেছে না, এই জন্য চাইতেছে না যে এখানে কেউ ভাড়া থাকুক। 1 নম্বর। 2 নম্বর কথা হলো যে উনি বলতেছে যে আপনাদের উপরে বেশি এটা আক্রোশ হয়েছে, আপনারা মানে ঘরটা ছেড়ে দিলে ভালো হয়। তো উনি এটাকে অতটা কেয়ার নেয় না, যে এটা ফ্ল্যাটের ভিতরে আবার রাস্তার পাশে, মেন রোডের পাশে। তো হঠাৎ করে দেখে যে ওনার যে মেজো ভাই, ওর ওয়াইফ বাথরুমে গেছে, উনি গেটটা লাগায় নাই, কিন্তু অটোমেটিক গেটটা লাগিয়ে আছে ভিতর থেকে। পরে উনি চিৎকার করতেছে, গেট ইয়ে করতেছে, এক সময় চিৎকারও বন্ধ হয়ে আছে, চিৎকার দেওয়া বন্ধ হয়ে আছে, মানে ভয় পাওয়া লেগে গেছে। তো এক ভাই ভিতরে ছিল, উনি এসে দরজাকে অনেক লক করতে করতে যখন ইয়ে হয় না, তখন মানে ভেঙে ফেলেছে দরজা। তো ভেঙে ফেলার যখন ভিতরে যা যেটা দেখে যে ওনার যে বাম হাত না ডান হাতের কথা বলছে, যে ঠিক এভাবে মোছড়ানো এইভাবেই আছে আর কি, একেবারে মোছড়ানো হয়ে এইভাবে একেবারে মানে অবশ্যের মতো ওইভাবে দাঁড়া আছে আর কি। ওই ঢুকে ওনারা ওই অবস্থায় দেখে একেবারে হাতটা পেছন দিকে দাঁড়ানো, হ্যাঁ দাঁড়ানো, এবং একেবারে মানে ওই বাকহীন হয়ে আছে, কথাবার্তা কোনো বের হয় না। তো এটা থেকে ওনারা বেশি ভয় পায় যে এতদিন তো টুকিনাটি যেটা হইতেছে যে পাগল করার মতো কোনো কিছু ঠিক থাকতো না, বাকি ওইটা যখন দেখছে তো টর্চারের লেভেলটা এবার শারীরিক ভাবে চলে আসে। তো একেবারে হাতটা উল্টানো দেখা আর পরে ওনারা ধরে আসা বাসায় ওনাকে পানি টানি দিয়ে ইয়া করলো। তো উনি আর কি তো জ্ঞানের মতো কিছু একটা বলতে হবে না, এরপরে আর কি আরেক জায়গা থেকে এলিফ্যান্ট রোড, ওখানে নাকি একটা হুজুরের ইয়ার থেকে ওর মার সাথে সাথে ওই যে বাচ্চাটার কথা বললাম 7 বছর, ওর উপর আক্রমণ করছে। পরে আর কিছুদিন পরে। আচ্ছা, ওনার হাতের এই অবস্থায় ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি? ডাক্তারের কাছে আমি এটা জিজ্ঞেস করি নাই, ওনাকে মতো স্বাভাবিক হয়ে গেছে, এই জন্য হয়তো যায় নাই, আমি এটা আর ক্লিয়ার করার পর জিজ্ঞেস করি নাই। যে হুজুরের কাছে গেছে, তো ওইখানে নাকি ট্রিটমেন্ট দিলে উনি এভাবে বলছে যে আপনার ঘরটা ছেড়ে দেন। আমি ট্রিটমেন্ট দিয়ে দিলাম মা এবং ওই বাচ্চার জন্য। দুই জায়গা থেকে একই কথা বললো যে ঘরটা ছেড়ে দিতে। তো তারপরে ওনারা ওই ঘরটা ছেড়ে দিছে, অফিসিয়ালি নিচ্ছে আর কি, সোশ্যাল ব্যাংক না তো অন্য একটা, অন্য কোনো একটা অফিসিয়াল কাজে ব্যবহার, অফিসিয়াল কাজে এখন এটা ভাড়া দিয়ে দিচ্ছে। এখন কি ওনাদের উপর আর এই ধরনের টর্চার বা কিছু? এখন বলছে যে না, এখন আল্লাহর রহমতে আর ওই কোনো ধরনের কোনো প্রবলেম না। আচ্ছা রেহান, এখানে উনি যেটা বলেছিল যে ওনাদের আসা যাওয়ার রাস্তার মধ্যে বাড়িটা পড়ে গেছে, এখানে আমার একটা ঘটনা মনে পড়েছে। আমি বেশ কিছুদিন আগে পড়েছিলাম ঘটনাটা, যে আমেরিকাতে একটা বাড়ি আছে, মানে কান্ট্রি সাইড যেগুলো আছে আর কি, ওই জায়গাতে বাড়িগুলো বানানো হচ্ছে, খুব সুন্দর একটা বাড়ি। তো একটা দম্পতি নতুন কিনে বাড়িটা তৈরি করে এখানে থাকা শুরু করেছে। বাড়িতে থাকার কিছুদিন পর থেকে এরা বাড়ির মধ্যে বিভিন্ন ধরনের একটু অ্যাবনর্মাল জিনিসপত্র, দুঃস্বপ্ন দেখছে, কিছু মানে এমন কিছু ঘটছে যেটা স্বাভাবিকভাবে ঘটার কথা না। প্রথম দিকে খুব একটা পাত্তা দেয়নি, ঠিক এভাবে আস্তে আস্তে একটা পর্যায়ে এগুলো বেশি হয়ে যাচ্ছে। মহিলা যখন ঘুমাচ্ছে তাকে ঘুমের মধ্যে বিভিন্ন জিনিস স্বপ্ন দেখানো হচ্ছে। এইটা একটা পর্যায়ে আস্তে আস্তে এমন একটা পর্যায়ে চলে গেছে, তখন আর মানে আসলে ভয় পেয়ে গেছে, ঘুমাতে সাহস পাচ্ছে না, এমন একটা অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো ডাক্তার দেখিয়েছে, ট্রিটমেন্ট করেছে, তো খুব একটা হচ্ছে না, কাজ হচ্ছে না। দেন ওনারা একজন ফাদারের কাছে গেছে। আচ্ছা, তো ওই ফাদার যখন শুনে তারপর ওদের বাড়িতে আসছে, তো ওই ফাদার কিছুক্ষণ থাকার পরেই এখানে বলেছে যে আপনাদেরকে বাড়িটা ছাড়তে হবে। আচ্ছা, কিন্তু ওনারা আসলে অনেক শখ করে বাড়িটা বানিয়েছে, তো মানে ছেড়ে দিতে চাচ্ছিল না এত সহজে। তারপরে ওনারা অ্যাজ ইউজুয়াল আবার থাকা শুরু করলো। একটা পর্যায়ে দেখা গেল যে তাদের যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটার উপর মানে এফেক্ট হচ্ছে কোন রকম। তখন ওনারা আসলেই দুশ্চিন্তিত হয়ে গেছে, এখন কি বাড়িটা ছেড়ে দিবে নাকি চলে যাবে, ডিসিশন নিতে পারছিল না। তখন ওনারা আরো একজন ফাদারের কাছে গেছে। উনি আসলে ফাদার বলতে কি, উনি এই ধরনের কাজগুলো করে থাকে, এই কাজগুলো। তো উনাকে যখন আনা হয়েছে, উনি এই বাড়িতে বিভিন্ন ওনার যেভাবে দেখার, আসলে আমি একটু বলে নিই এখানে, তুই এটা একটা ভালো কথা বলছিস যে ফাদার, কেন অনেকের একটা ধারণা থাকতে পারে যে ফাদার মানেই হয়তো শুধুমাত্র ধর্মযাজক। ওদের সিস্টেম অনুযায়ী ক্রিশ্চিয়ানদের এক একটা চার্চে যে ফাদাররা থাকে তাদের মধ্যে একজন সাইকিয়াট্রিস্ট থাকে, একজন ডাক্তার থাকে, রিলিজিয়ান স্পেশালিস্টও থাকে, অনেকজন মিলেই এবং চরম কোয়ালিটি সম্পন্ন হয়ে তারপরে কিন্তু ফাদার পদে যেতে হয়, অনেক ধাপ পার করে। এবং তারা এবার যাকে ডেকে নিয়ে আসছিল সে মনে হয় স্পিরিচুয়াল ক্ষেত্রে একটু স্পেশালিস্ট।
সায়েন্টিস্ট, তো উনাকে যখন আনা হয়েছে উনার মতো কিভাবে কি বুঝেছে, তারপর একটা সময় ওনারা ওই যে সায়েন্টিস্টও এখন কিন্তু এটা করার জন্য বিভিন্ন ইকুইপমেন্ট বের হয়েছে, এই সাউন্ড তরঙ্গ ফ্রিকোয়েন্সি যেন ইয়ে করা যায়, ওদেরকেও আনা হয়েছিল। ওখানে পুরো ঘরের মধ্যে যখন ওই যন্ত্রগুলো বসানো হয়েছিল তারা একটা আলাদা ফ্রিকোয়েন্সি পাচ্ছিল, কোনো কিচ্ছু ছিল না, কিন্তু ওখানে একটা ফ্রিকোয়েন্সি তারা পাচ্ছিল। তারপরে যখন ফাদারকে আনা হয়েছে তারপরে উনি একটা সময় বলল যে এই বাড়িটা ব্যাখ্যাটা ছিল এইভাবে যে পরপার থেকে যে এখানে কানেকশন একটা আছে, ওই দুনিয়া থেকে এই দুনিয়াতে আসার যে একটা রাস্তা আছে, দুর্ভাগ্যবশত আপনাদের বাড়িটা সেই রাস্তাতেই পড়ে গেছে এবং ওদেরকে এখান থেকে দূরে সরানো খুব সহজ না, হয়তোবা এটা করতে গেলে অনেক সময় লেগে যাবে, এই সময়টা আপনাদের কারো কোনো ক্ষতি হয়ে যেতে পারে, বাড়িটা ছেড়ে দেয় অনেক বুদ্ধিমানের কাজ হবে। শোনার কথা শুনে আমার এই ঘটনাটার কথা মনে পড়ে গেল। তুই যে ঘটনা বললি দ্যাট ইজ মোর এন্ড মোর ডেঞ্জারাস, মানে ওইটাই দরজাটা ছিল আর কি, দরজার উপরেই পড়ে গেছে বাড়িটা একদম, সেইখানে সেই রুটটাতে সেই দরজাতেই জাস্ট এই স্থানটা ব্যবহার করে ওরা ওই লোক থেকে এই লোকে আসা যাওয়া করে। আচ্ছা, তাহলে আপনার এই ঘটনাগুলো যেটা আমরা শুনলাম আপনার কাছ থেকে, মোটামুটি এই ছিল আপনার অভিজ্ঞতা এই সংক্রান্ত? হ্যাঁ, এটাই মোটামুটি ঘটনা। আচ্ছা, ওনার কাছে যেগুলা ওনাকে টাচ করেছে, রাইট, সেই জিনিসগুলোই উনি বলেছেন। এক্স্যাক্টলি। তো আমার মনে হয় আমরা আরেকটা গল্পে চলে যাই, আমাদের সাথে তো আরো আছে। ভাইজান, আপনি আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম আরিফ, আমি এসেছি মিরপুর থেকে। ওকে। আমি বর্তমানে সাউথ ইস্টে সিএসসি নিয়ে পড়তেছি। আচ্ছা, ওকে। আমার হোম টাউন ফরিদপুরে। আচ্ছা, তোমার গল্পগুলো আমার দুটো হিস্টোরি এখান থেকে হয়েছে। ফরিদপুরেই ঘটেছে এটা? হ্যাঁ। আচ্ছা, কতদিন আগের ঘটনা এটা? আমি তখন ক্লাস 5-এ পড়ি, আচ্ছা, 2004 কি 5 সালে। আচ্ছা আচ্ছা, প্রথম ঘটনাটা বলতেছি। আমার একটা খালার বাসা ছিল, আমার বাসা থেকে 6 থেকে 7 কিলোমিটার দূর হবে। আচ্ছা, হেঁটে যাওয়া যেত, মানে রোডও ছিল যাওয়ার জন্য, কিন্তু হেঁটে গেলে 1.5 ঘন্টা লাগতো। এই জন্য আমি হেঁটে যেতাম, কাঁচা রাস্তা ছিল, কিন্তু ওইখানে অসুবিধা হচ্ছে, ওইখানে 2টা জঙ্গল ছিল মাঝপথে। আচ্ছা, একটা জঙ্গল আর একটা জঙ্গল, 2টা পরপর ছিল, কিন্তু মাঝখানে দূরত্ব ছিল। তো এখানে বলে রাখা ভালো, আমার একটা ফ্রেন্ড, খুব ক্লোজ একটা ফ্রেন্ড ছিল, ওর নামটা আমি আসলে বলবো না, আমার খুব ক্লোজ ছিল। আচ্ছা, একদিন আমি যাচ্ছি, আমি সর্বত বেশি যাই না, কোন আত্মীয় বেশি যায় না, এখানে বেশি আদর পাওয়া হইতো। আচ্ছা, আমার ছোট খালার বাসা, যেহেতু গরমের দিন ছিল, আমি বিকালে লাস্ট সন্ধ্যার আগে আগে বের হলাম। যাচ্ছি, এখন প্রথম যে জঙ্গলের আগে গেছি, ঠিক আছে, তখন আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে সময় তাড়াতাড়ি পার হচ্ছে, এরকম কিছু একটা মনে হচ্ছিল, যেটা ভয় ভয় লাগতেছিল। আমি আসলে ওই রাস্তা দিয়ে যাই নাই, এর আগে ওইখান দিয়ে ওইভাবে যাওয়া হয় নাই। মানে ওই দিন আপনি যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলেন সেটা আপনার জন্য প্রথমবার যাওয়া ছিল? না, প্রথমবার যাওয়া ছিল না, ওই টাইমটায় সন্ধ্যার আগে এই সময় আমি যাই নাই, এই সময়তে এই রাস্তায় জানা যায়। ওকে। আরেকটা কথা, আমার ফ্রেন্ডে বলছিলাম যে তুই আমার সাথে চল, যেহেতু আমরা সন্ধ্যার সময় যাচ্ছি, একা একা যেতে আমার ভয় লাগতেই পারে, গেলে ভালো হবে। তো বললো না, আমি আমার একটা কাজ আছে, ও নাকি ওর আর একটা বড় একটা আপুর বাসায় যাবে। আচ্ছা, আমার একটা আপুর বাসায় যেতে হবে, বাসা থেকে বলছে। তো যাওয়ার এক পথে প্রথম জঙ্গলটা পার হওয়ার সময় মনে অলরেডি মানে একটা ভয় চলে আসতেছিল, কেন জানি যে ভয় ভালো লাগতেছিল। তো আমি ভাবলাম যে আমি দ্বিতীয় জঙ্গলটা পার হইতে আমার সন্ধ্যা লেগে যাবে, আমি ভয় পাবো অনেক। তো ওই আমার মাথায় একটা বুদ্ধি আসছিল, মানে আমার একটা বড় ভাই বলছিল যে এই প্রথম জঙ্গলের পাশ দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা তুমি শর্টকাট দিয়ে যেতে পারবো। আচ্ছা, আমি একটা রাস্তা অলরেডি দেখিও, রাস্তাটা আছে, এবং মনে হচ্ছিল যে এখানে পথ মানে লোকজন চলাচল করে। তো আমি যাওয়া শুরু করলাম। তো যাইতে যাইতে এক পর্যায়ে মানে মানে ভয়টা বাড়তেছিল, আমার কেন জানি বাড়তেছিল। পিছন থেকে আমাকে যখন ডাক দিচ্ছে, বলছে এই আমার নাম ধরে বলছে, আরিফ দাঁড়া। ওকে। আমি ঘুরে তাকাতে দেখি আমার সেই ফ্রেন্ডটা। আচ্ছা, সে চলে আসছে? হ্যাঁ, সে চলে আসছে। আমি, তুই আসছিস, তুই কি না তোর বোনের বাড়ি যাবি? তো বলছে না, আমি যেতে গেছিলাম কিন্তু যাওয়া হয়নি, চলে আসছি। আচ্ছা আচ্ছা, তোর সাথে যাবো। আমার অনেক ক্লোজ, একটু ভয়টা কমেছে? হ্যাঁ, আমি তখন একটা মনের মধ্যে সাহস চলে আসছে। হ্যাঁ, তো আমার ভালো লাগতেছিল যে আমার ফ্রেন্ড। আরেকটা কথা, ও আমার সাথে ও সবসময় যাইতো, আমরা যেখানে যাইতাম ওরা নিয়ে যেত, বা ও যেখানে যেত আমার নিয়ে যেত। আচ্ছা, ওকে। তো আমরা যাচ্ছি, ও আমার সাথে মানে গল্প হচ্ছে, কিন্তু আমি এই জিনিস খেয়াল করতেছি, আমার খুব কাছে আসতেছে না। আচ্ছা, একটু দূরে দূরে দূরত্ব মেনটেন করে চলতেছে। আর ওর ভয়েসটা কেমন যেন একটু সামথিং ইজ ডিফারেন্ট। তো একটু পর আমি বলতেছে যে তুই যে এত রাত্রে একা একা যাইতেছিলি, তোর কি ভয় লাগতো না? ভয় লাগতো না, আমি না থাকতাম। সে ভয় তো লাগতেই ছিল, কিন্তু আসার পরে এখন ভয় কমতেছে।
তো একটু আমাকে মানে ও এমন টাইপের কথাবার্তা বলতেছে যেগুলো একটু গুরুগম্ভীর টাইপের, মানে আদেশ সুযোগ টাইপের। আচ্ছা, ইউজুয়ালি সে এইভাবে বলেন বলেন আমাদের সাথে কথাবার্তা, ফাজলাম কথাবার্তা হয়, কিন্তু আমার কথা মানে কেমন যেন উপদেশ টাইপের কথাবার্তা বলতেছে। আচ্ছা আচ্ছা, আমাকে এক পর্যায়ে বলতেছে এখানে কিন্তু অনেক ভূত টুত মারা গেলে আত্মারা এখানে চলে আসে, এরকম টাইপের। তুই জানলি কেমন? আচ্ছা, না আমি শুনছি। ঠিক আছে। তো আস্তে আস্তে মানে ভৌতিক টাইপের কথাবার্তা চলে আসতেছে। গেলাম, কিন্তু আমি সবসময় খেয়াল করতেছি আমার কাছে আসতেছে না। আচ্ছা, হ্যাঁ। তো যার পথে একদম জঙ্গলে লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা, একদম শেষ মুহূর্তে। আচ্ছা, যখন জঙ্গলটা শেষ হয়ে গেছে ওই মুহূর্তে আমাকে বলতেছে যখন তুই খালার বাসা যাচ্ছিস, বাচ্চা কাচ্চা তো আছে, ওদের জন্য কিছু নিয়ে যা। বললো যে হ্যাঁ এটা একটু ভালো কথা বলছিস, তো চল নিয়ে আসি। তো বলছে তুই থাক, পাশে বাজার আছে, আমি গিয়ে নিয়ে আসতেছি। টাকা বন্ধু বলছে যে আমি নিয়ে আসছি, তুই থাক। হ্যাঁ, খালার বাসা যাওয়ার পথে দুইটা রাস্তা আর কি। হ্যাঁ, একটা বাম সাইড একটা ডান সাইড। তাহলে আমি এখানে দাঁড়াচ্ছি, তুই যা বাজার থেকে নিয়ে। তো ও বাজারে ঢুকছে, আমি অনেকক্ষণ ওয়েট করতেছি কিন্তু ও আসে না। আচ্ছা, আমি এটা মানে খেয়াল করছি কেন আসে না, অনেকক্ষণ হয়ে গেল। তারপরে আমি গেছি রাস্তা দিয়ে যাচ্ছি, তারপরে যে দোকান টোকান দেখি যা আছে এখন খোলা আছে, কিন্তু ওরা পাইতেছি না। মানে বাজারটাও ছোটখাটো বাজার একটা। তখন সময়টা কিরকম হবে? সময়টা সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, গ্রামের বাজার। মানে বাজার মানুষকে খুঁজে বের করা সমস্যা না। না সমস্যা না, বাজার অনেক ছোট, গ্রামের ভিতরে 4-5টা দোকান মিলে ছোটখাটো যেরকম একটা বাজার এরকম হয়। তো পাইলাম না। তো আমার সেখানে কই যাবে, আমার তো ওটা বড়ও না, আমরা তখন ক্লাস 5-6 এরকম পড়ি। আচ্ছা, তো আমি একা আর ভালো লাগতেছিল না। তো আমার আবার খালাতো ভাই আছে একটা, উনি আমার থেকে 5-6 বছর পর। খালার বাড়ি চলে গেলাম, যেতে আধা ঘন্টা লাগলো। তার মাঝে আর ওর কোনো পাইনি, খোঁজ পেলেন? কোনো হদিস নেই। তো বাড়িতে যাওয়ার পর আমি সবাইকে বললাম যে আমার বন্ধু আসছিল, কিন্তু ওকে তো পাচ্ছি না। আচ্ছা, তো টেনশনে পড়ে গেল যে বাড়ি থেকে আসছে, আবার দূরত্ব কিন্তু আমাদের বাড়ি থেকে খালার বাড়ি বেশি দূরত্ব না। তো ওনারা বললো যে মনে চলে গেছে। তাই মনে হচ্ছে না, ও তো এরকম কখনো হয়নি, এরকম যায় না। আবার বললাম যে বাসা থেকে মনে হয় বলেও আসেনি। আচ্ছা, কথাবার্তা হয়েছে। রাতটা ছিলাম, পরের দিনটাও ছিলাম, আবার ওই দুপুর টাইম বিকাল টাইমে আমার সেই খাওয়া দাওয়া চলে আসছে। আচ্ছা, তো মানে আমার বাসায় যে কথাটা আমি ফার্স্ট শুনছি, মানে গ্রামে ঢুকে আমি প্রায় শকড। গ্রামে ঢুকি তখন তো সব ফোন টোন মানে ছিল না, গ্রামে ছিল না। শুনলাম ও নাকি মানে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। মানে কি, কে মারা গেছে? আমার ফ্রেন্ডটা, যখন ও বলছিল যে আমি আপুর বাসায় যাবো। হ্যাঁ, মানে যেই ফ্রেন্ডকে আপনার সাথে রাস্তায় দেখা হয়েছিল ওই ফ্রেন্ড? হ্যাঁ, ও আমাকে ফল কিনতে আনতে, মানে কোনো কিছু ফল কিনতে যেয়ে মারা গেছে। ও বললো যে আমি আপুর বাসায় যাবো। আচ্ছা, ঠিক আছে, আমার সাথে কথা হয়েছে সকালের আগে আমি আপুর বাসায় যাবো। কিন্তু বিকেল বেলা যখন সন্ধ্যার আগে তখন ও আমার সাথে ছিল। আচ্ছা, ঠিক আছে। যখন আসলাম ওর বাসায়, তখন ওর বাসার লোকজন এবং গ্রামের লোকজন বলতেছে তোর দোস্ত ও তো মারা গেছে। কেমনি মারা গেছে? আপুর বাসায় যাওয়ার পথে, আপুর বাসার ওইখানে মেন রোড, ওইখানে বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে। সেটা হচ্ছে আপনার সাথে যে সন্ধ্যায় দেখা হয়েছিল, এটার কতক্ষণ আগে? এটার মানে দুপুর টাইমে মারা গেছে। আচ্ছা, সেই দুপুর টাইমে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আপনার সাথে দেখা হয়েছে সন্ধ্যার সময়। স্পিরিট মানে মারা যাওয়ার পরের 3-4 ঘন্টা পর। মানে আমি তখন আমি শুনে আমি পুরা আমার কথা বলতে পারতেছি না যে এটা কি হয়েছে। আচ্ছা, মানে আমার যে খাওয়া দাওয়ার ভয়টা ছিল, উনি বলতেছে তুই আমার কাছে এত বড় মিথ্যা কথা বললি, আমরা কি এরকম ধোকা দিলি? আমরা খুঁজলাম, দেখেন আমি ধোকা দিই নাই। তারা আমাকে বিশ্বাস করতেছিল না। কিন্তু এক পর্যায়ে আমি তারপরে বিশ্বাস গেছে যে এরকম তো হইতে পারে না। মানে অনেকের কাছে শুনছি, অনেক মানে হুজুর টাইপের যারা ছিল বলছি, কিন্তু তারা আমাদের কোনো এরকম কোনো ব্যাখ্যা দিতে পারে নাই যে আসলে কি দেখেছেন। আসলে সত্যি কথা বলতে কি, ব্যাখ্যা দিতে না পারার পরেই জিনিসটা ভৌতিক হয়। তার মানে ভয়। ব্যাখ্যাটা পেলে হয়তো বা আপনার কাছে মনে হতো না। আর এটার কি ব্যাখ্যা থাকতে পারে? আমার কাছে তেমন কোনো ব্যাখ্যা নাই, তবে একটা কথা উনি বলেছিল যে ওনার খুবই ক্লোজ ফ্রেন্ড। তো এমন কিছু সম্পর্ক থাকে যে সহজে একজন আরেকজনকে ছেড়ে যেতে পারে না। হয়তো এমন হতে পারে যে ওখানে ওই সময় ওই ফ্রেন্ডটা এসে তার সাথে না হাঁটলে সে আরো বড় বিপদে পড়তো। রাইট, এটাও আমি বলছিলাম যে সেই ফ্রেন্ড এত ক্লোজ ফ্রেন্ড ছিল, দ্যাট ওয়াজ আ হেল্পিং হ্যান্ড। কিন্তু সে আমার অত ক্লোজ আসতেছিল না। মানে আমার যে বেসিক্যালি চলে গেল, সে আসতে ছিল না নাকি তার আসার ক্ষমতা ছিল না?
না? আমি তো তখন ওর মাথায় আসে নাই যে এরকম কিন্তু মানে হয়। তখন প্রশ্ন জেগেছিল যে কেন আসতেছে না, কারণ দুই বন্ধু ক্লোজ ফ্রেন্ড গলায় ধরে বা খুব আমি যেটা হাসি বলছি যে ঠাট্টা করতে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যেই পৃথিবীতে সে ছিল তখন, তার পক্ষে হয়তো একটা জলজ্জান্ত মানুষের অত কাছে আসার ক্ষমতাটাই তার নেই, এরকমও হতে পারতো। আমি এই ক্ষেত্রে আরিফ ভাইয়ের কথা শুনে আমার একটা কথা মনে পড়লো, আমার বড় দুলা ভাইয়ের কাছে শুনেছিলাম অলমোস্ট সেম কাইন্ড অফ স্টোরি, বাট আমার কাছে কেমন লেগেছে আমি বলি। ব্যাপারটা হচ্ছে এরকম যে উনি একদিন তার এক ফ্রেন্ডের বাসায় যায় রাত্রে, তখন 8টা সাড়ে 8টা বাজে। প্ল্যান হচ্ছে দুই বন্ধু একসাথে রাতে থাকবে, মজা করবে। তো তাদের বয়স তখন কত, 22-23। এটা যশোরের দিকে ঝিনাইদহ এলাকায়। তো ওনারা যখন ওখানে থাকা শুরু করে, তো হঠাৎ করে তারা 7টা সাড়ে 7টার দিকে বাসায় ঢোকে সন্ধ্যায় দুজন একসাথে। এমতো সময় তার ওই ফ্রেন্ডের দুলাভাই ফোন করে একটা জরুরি কাজে, তাকে দুলাভাইয়ের ওখানে যেতে হবে কালীগঞ্জ এলাকায়। কালীগঞ্জ হচ্ছে ওই কোটচাঁদপুর এলাকা থেকে মাত্র 1-1.5 ঘন্টার পথ। তো কোনো একটা কারণে তাকে যেয়ে আসতে হবে। তো সেই বন্ধু বলে যে তুই তাহলে বাসায় থাক, আমি জাস্ট কাজটা সেরে আবার চলে আসছি, রাতে তো একসাথে থাকবো, এই সেই সিগারেট টিগারেট যা লাগে আমি কিনে নিয়ে আসতেছি, সমস্যা নেই। ওকে ফাইন, তুই যা। তারপরে আমার দুলাভাই বসেছিল, বসে থাকার পরে এক পর্যায়ে কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ার পরে সে একলা একলা ভালো লাগতেছে না, কি করবে ভাবতেছে বাইরে যাবে। তো মোমবাতি জ্বালায় সে বসে আছে, কিছুক্ষণ পরে যাবে কি যাবে না, আবার ফ্রেন্ড চলে আসে কিনা এই চিন্তা করতে করতেই ফ্রেন্ড চলে আসছে, ব্যাক করছে। ব্যাক করে বলছে তুই কারেন্ট চলে গেছে, বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব, তুই ঘরের মধ্যে বসে কি করতেছিস, চল বাইরে হাঁটাহাঁটি করি। তো উনি বলছে এই বৃষ্টি বৃষ্টি অবস্থা আবার বাইরে যাবি, আরে চল সমস্যা নেই। এবং সে কোনো কারণ ছাড়া এসে প্রথমেই মোমবাতিটা নিভিয়ে দেয় আর কি সেই ফ্রেন্ড। তারপরে দুজন মিলে একসাথে বাইরে গেল। বাইরে যাওয়ার পরে তারা হাঁটতেছে হাঁটতেছে, বলছে কোন দিকে যাচ্ছিস, কোনো দিক ঠিক করে নেই তো, একদিকে চল হাঁটতে থাকি, রাত্রেবেলা হাঁটার মজাই আলাদা। তো এরকম করতে করতে এক পর্যায়ে আমার দুলাভাই কোনো একটা কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যায়। হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পরে সে যখন দাঁড়ায়, সে ফিল করে যে সে হোঁচট খেয়ে যেখান থেকে পড়েছিল তার থেকে অন্তত 50 থেকে 60 হাত দূরে সে উঠে দাঁড়াচ্ছে। মানে এক হোঁচটে সে অনেকখানি উঠে দাঁড়াচ্ছে এবং তার ফ্রেন্ডটাকে কন্টিনিউয়াস ডাকতেছে আয় আয় আয়। তার মধ্যে সে দেখতেছে একটা তাড়াহুড়া। তো সে যখন করে তখন তার মোবাইলটা পকেট থেকে পড়ে গেছে আর কি। আমার দুলাভাইয়ের মোবাইলটা পকেট থেকে পড়ে যায়। তো সে বলে যে আমাকে মোবাইলটা উঠাই দিয়ে, দেখতে পাচ্ছে সে মোবাইলটা পড়ে আছে ওইখানে, এবং তখন সেখানে কল আসছে, কেউ একজন কল করছে আর কি। তো সে বলতেছে, তার ফ্রেন্ড বলছে ওটা তোর মোবাইল না, তোর মোবাইল তুই বাসায় টেবিলের উপর রেখে আসছিস মোমবাতির পাশে, আমি দেখছি। বলছি না না আমি জানি ওটা আমার মোবাইল, আমার নিতে দে। আচ্ছা যার মোবাইলই হোক নিয়ে দেখি, এভাবে কথাবার্তা চলছে আর কি। তো মোবাইলটা যখন সে নেয়, মোবাইলটা নেওয়ার পরে তার ফ্রেন্ড বলে তুই তাহলে তাড়াতাড়ি আয়, আমি গেলাম। এবং বলে তখন মোবাইলে ফোন করেছে হচ্ছে ওই ছেলের দুলাভাই, যে যাওয়ার পথে বাস অ্যাক্সিডেন্টে তার ফ্রেন্ড মারা গেছে। এবং সেখান থেকে আমার দুলাভাই ব্যাক করে বাসায় আর কি। আই ডোন্ট নো ওয়াই দিস থিংস হ্যাপেন। তারপরে আমার সাথে আর এরকম কোনো ঘটনা ঘটে নাই, মানে ওর ব্যাপারটা নিয়ে। আচ্ছা আচ্ছা। মানে আমি তারপর থেকে খুবই ভয় পাইতাম। আমি এখন আমি রাত্রে কোথাও বের হই না। মানে আমার ফ্যামিলি থেকে বলে যে আসলে আমরা খুবই ক্লোজ ছিলাম, আমরা একসাথে খাইতাম, ঘুরতাম, এরকম। আর কোন ঘটনা কি আছে? একটা ঘটনা আছে আমাদের গ্রামে, গ্রামটা হচ্ছে বাজারকান্দি গ্রাম। আচ্ছা আচ্ছা। ফরিদপুরে, হ্যাঁ ফরিদপুরে মধুখালী থানাতে। আচ্ছা আচ্ছা। আমাদের বংশের একটা নাম আছে, এটা হচ্ছে আসামি বংশ। আচ্ছা আচ্ছা। তো আমাদের দুইটা বাড়ি, পুরান বাড়ি আর নতুন বাড়ি। আমার দাদা নতুন বাড়িতে চলে গেছে। আচ্ছা। তো পুরান বাড়ি ওখানে অনেক, মানে আমাদের গ্রামটা অনেক জঙ্গল একটা গ্রাম, অনেকগুলো জঙ্গল আছে। পুরান বাড়ির পাশে একটা জঙ্গল আছে। তো ওইখানেই বিভিন্ন সময় মানে অ্যাবনর্মাল কিছু ঘটনা ঘটে। তো ঘটনাগুলো ঘটে বেশিরভাগ গ্রামে যেদিন হাটবার থাকে, প্রত্যেক সপ্তাহে 2টা হাটবার থাকে। তো হাটবারের লোকজনের সাথে ঘটে, মাঝে মাঝে তারা একটু বেশি রাত করে ফিরে বাসায়, তাদের সাথে, আর বিশেষ করে তাদের সাথে মাছ থাকে, এই টাইপের কিছু একটা। আচ্ছা আচ্ছা। তো এখন এখানে জঙ্গলটা পরিষ্কার হয়ে গেছে, আগে এখন এখানে বাড়ি ঘর হয়ে গেছে। তো এই ঘটনা ছিল মঙ্গল নামক একটা লোকের সাথে, তার নাম ছিল মঙ্গল। আচ্ছা। তো উনি ভ্যান চালাইতো, মাঠে কাজ করতো, এই টাইপের। কিন্তু ওনার ভয় কম ছিল, আগে থেকে জানতাম ওনার ভয় কম। আচ্ছা। একদিন বাজার থেকে ফিরতেছে, উনি সবসময় রাত্রে ফিরে, ওই দিন একটু বেশি রাত করে ফেলছে। আচ্ছা। তো ফেরার পথে ওই দিন ওনার হাতে শুধু একটা মাছ, আর কিছুই ছিল না। তো ফেরার পথে ওইখানে জঙ্গলের আগে একটা ব্রিজ আছে, মানে 2টা নালার মাঝখান থেকে ব্রিজ করে যে পানি করে না, পানি যাওয়ার যে রাস্তাটা, ওইটা। তো ওইখান থেকে উনি ওইখানে আসার পরে উনি একটা শব্দ পায় যে পানি যাওয়া আসা করতেছে, এরকম শব্দ থাকে না, স্রোতের একটা শব্দ এরকম। কিন্তু ওইটা এমন টাইম যখন পানি থাকার কোনো কথা না, মানে শীতের লাস্টের দিকে পানি থাকবে না, পানির শব্দ বই পায়। তো উনি বুঝে ফেলছে যে জঙ্গলের আগে, হ্যাঁ সামথিং রং, জঙ্গলের আগে এরকম ঘটনা ঘটছে, আগেও ঘটে। তো উনি আসলে খুব
মানে যেহেতু সাহসী লোক, মনে ভয় রাখে নাই। তো একটু পরে একটু যখন জঙ্গলের মানে ঢোকার পথে যখন চলে আসছে, তখন একটু পরে দেখে যে পিছন থেকে কেউ ওনার মাছটা একটু টান দিচ্ছে আর কি, মানে মাছে টান পড়ছে, বুঝতে পারছে হাতে। তো উনি ওটা ধরে পড়ে বুকের ভিতরে রেখে দিছে, বুকে এভাবে। পেছনে তাকিয়ে দেখেনি কিছু? পেছনে সে এখনো তাকায়নি। সে কি ইচ্ছাকৃত ভাবেই বোধহয় তাকায়নি? মানে যেহেতু সে জানে যে কাহিনী হয়। ওকে। তো একটু পর মানে অটোমেটিক্যালি তার হাত দুইটা এইভাবে হয়ে, মানে হাত দুইটা মানে বুকের সামনে না, মানে যেভাবে বাচ্চা কোলে করে না, ওইভাবে কোলে করার মতো একটা বাচ্চাদার কোলে চলে আসছে। ইটস অটোমেটিক্যালি। মাছটা তখন কোথায়? মাছটা তখন পড়ে গেছে। অবশ্যই হাত থেকে পড়ে যাওয়ার কথা। হ্যাঁ, মাছটা তখন পড়ে গেছে। দুই হাত অকুপাই করে একটা বাচ্চা চলে আসছে, যেভাবে বাচ্চা কোলে আসে, মানব শিশু। হ্যাঁ, কাঁদতেছে, মানে বাচ্চাটা কাঁদতেছে। তখন সে করছে কি, মানে এতটা ভয় পাইছে, বাচ্চাটা ফেলে দিয়ে অজ্ঞান হয়ে রাস্তার পাশে পড়ে গেছে। আচ্ছা। তারপরে ওই দিন রাত্রে পাওয়া যায়নি তাকে, পরের দিন সকালে তাকে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? ওখানে পাওয়া গেছে। তার সাথে কোনো ক্ষতি হয়নি, তার কিছু হয়নি, কিন্তু সেই মাছের ব্যাগ ওইগুলা পাওয়া যায়নি। ওকে, মানে মাছের এই ঘটনাটা মানে খুবই প্রচলিত, অনেক জায়গায় আমরা শুনেছি। সামথিং কিছু একটা আছে এই ব্যাপারটাতে, যদিও আমি অনেক খোঁজার চেষ্টা করেও পাইনি যে হোয়াট কুড বি দ্য রিলেশন বিটুইন স্পিরিটস অ্যান্ড ফিশেস। আমার মনে হয় এটা খুব মানে কি বলবো, যে পছন্দের একটা খাবারের তালিকা খুব প্রথম দিকে রয়েছে। হ্যাঁ, পড়তে পারে, সেটার প্রতি খুব লোভ রয়েছে। তবে আজকের আরিফ ভাইয়ের কাছ থেকে স্টোরি শুনে আরো একটা স্টোরির কথা মনে পড়লো, যে আমার পরিচিত একজন, সে হয়তো নামটা বললে আসলেই রাগ করবে, তাই আমি নামটা তাকে বলবো না, কারণ ঘটনাটা একটু সেন্সিটিভ। ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে যে তার ওয়াইফ, একটু সেন্সিটিভ বিষয়টা আগেই বলে নিচ্ছি, তার ওয়াইফ পরকীয়া প্রেমের সাথে রিলেটেড ছিল, এবং সেখান থেকে কিছু ঝামেলা হতে হতে এক পর্যায়ে তার ওয়াইফ সুইসাইড করে। আচ্ছা। তো এরকম একটা সময় ইতিমধ্যে তার আরেকটা মেয়ের সাথেও রিলেশন ছিল, এবং রিলেশনশিপের ব্যাপারটা ওই মেয়েটা ছিল একটু অদ্ভুত রকমের। হ্যাঁ, অদ্ভুত রকমের বলতে সে হচ্ছে তার বয়স যখন 17 বা 16, তখন কোন একটা ব্যাপারে হার্ট হয়ে সে একটু পাগলের মতন হয়ে গেছিল। তো তার মধ্যে কিছু পাগলের টেন্ডেন্সি মাঝে মাঝে দেখা যায়। হঠাৎ করে দেখা যায় যে প্রচন্ড জোরে চিৎকার করে ফেলছে কোন একটা রাগের বিষয়ে। হ্যাঁ, রাগ মানুষ করতেই পারে, বাট হিস্টেরিয়াগ্রস্ত রাগ নিশ্চয়ই না। তো সে হচ্ছে চিৎকার করে ঘরের পর্দা টর্দা ছিঁড়ে ভেঙে টেঙে ফেলে, আবার 10 মিনিট পরে নর্মাল। এই ধরনের তার একটা সাইকোলজিক্যাল প্রবলেম ছিল। তো ওনার সাথে যে ঘটনাটা ঘটে, যে একদিন রাত্রে 12:30-1টার সময় ওই মেয়েটা তাকে ফোন দেয় যে তুমি একটু আসো আমাদের বাসায়। অ্যাবনর্মাল মেয়েটা, তার ওয়াইফ তখন অলরেডি সুইসাইড করে ফেলেছে, সুইসাইড করার 1-1.5 মাস পরে। আচ্ছা। তো এবং ওয়াইফটা সুইসাইড করে খুব বাজেভাবে, সে তার গলার রগ কেটে ফেলে নিজেই আয়নার টুকরা দিয়ে, এবং তখন ইনফ্যাক্ট অনেকে সন্দেহ করেছিল যে খুন কিনা, কিন্তু পরবর্তীতে প্রমাণ পাওয়া যায় না, ইট হ্যাজ বিন ডান বাই হারসেলফ। তখন বাসায় কেউ ছিল না। তো ব্যাপারটা যেটা হয় যে ওই মেয়েটা যখন তাকে 12:30-1টার সময় কল করে বলে যে তার বাসার নিচে সিঁড়িতে আসতে সে প্রচন্ড অবাক হয়, কারণ রাত তো ভালো কথা, সন্ধ্যা 6টার পরে ওই মেয়েটাকে তার বাবা বাসা থেকে বেরোতে দেয় না। হ্যাঁ, সন্ধ্যা কোনোভাবে হয়ে গেলে বাসা থেকে বেরোতে না, সে এত রাতে আসতে বলছে তুমি এত রাতে আসতে বলতেছো, তোমার আব্বু যদি জানে তাহলে তো সমস্যা হয়ে যাবে, এমনিতেই আমার লাইফে অনেক ঝামেলা চলতেছে, আমি এখন ঝামেলা চাচ্ছি না। তখন মেয়েটা ওইরকম হিস্ট্রিয়াগ্রস্ত টাইপের আচরণ শুরু করলো, যে তুমি আসবা না মানে আমি আমার বাসার সবকিছু ভেঙে ফেলাবো, আমার বাবা সমস্যা তো, আমি আমার বাবাকে মেরে ফেলবো, কোনো কিছু গেলেই মাঝে মাঝে সেরকম হয়ে যাচ্ছে, বলতেছে আমার বাবাকে আমি মেরে ফেলবো, তুমি চিন্তা করো না, তুমি আসো। এই পর্যায়ে তখন বলছে না তোমার কিচ্ছু করা লাগবে না, জাস্ট স্টে কুল, আমি আসতেছি। পরে সে যায়, যেতে যেতে তার ভালোই রাত হয়। তখন রাত্রে 12:30-টার সময় ফোনটা এসেছিল, সে 1:10-এর দিকে পৌঁছায়। গিয়ে আস্তে করে সে শীষ বাজানোর মতন একটা ভঙ্গি করে। এটা তাদের নিজস্ব একটা ব্যাপার ছিল যে ওইভাবে করলে মেয়েটা নামবে, বা কিছুক্ষণ পরে অন্য কোনো একটা ইশারা, মানে জাস্ট ইশারা করে। তো শীষটা বাজিয়ে সে সিঁড়ির অন্ধকারে দাঁড়িয়ে শীষটা বাজিয়ে পিছনে তাকিয়ে দেখে মেয়েটা দাঁড়িয়ে আছে। মানে সে প্রচন্ড একটা ধাক্কা খায়, মেয়েটা দাঁড়িয়ে আছে, তার চোখ ভর্তি পানি, সে কন্টিনিউয়াস কান্না করেছে, তার চোখ প্রচন্ড লাল, এবং সবচেয়ে বড় কথা তার চোখ দুটো দেখে মনে হচ্ছে মনিতে ছানি পড়া কিছুটা। আচ্ছা, হ্যাঁ, সবকিছু নর্মাল। এবং মেয়েটা হচ্ছে রাত 1:10 হিসাবে প্রচন্ড ভাবে রেডি, অ্যাজ ইফ সে কোথাও বাইরে যাচ্ছে। সে খুব সুন্দর জামা কাপড় পরা, তার চুল মনে হচ্ছে যেন হেয়ার স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা, একদম ভ্রু প্লাকিং করা, কাজল দেয়া, একদম সে রেডি, পুরো সেজে গুজে, কিন্তু তার চোখের সাদা অংশ কমপ্লিটলি লাল, মনে হচ্ছে প্রচন্ড কান্না করেছে সে, এবং কালো মনির উপরে সাদা সাদা দাগ, মানে কিন্তু সেটা ভয়ঙ্করের না, দেখতে মনে হচ্ছে অন্যরকম। তো এক পর্যায়ে মেয়েটাকে দেখে সে একটু ভরকায় যায় চোখের এই অবস্থাটা দেখে। তো মেয়েটা কিছু না বলেই তাকে জড়িয়ে ধরে, খুব জোরে জড়িয়ে ধরার পরে সে বুঝতে পারছে মেয়েটা তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে এক সময়, মানে প্রথমে আস্তে আস্তে কাঁদতে এক সময় বিকট চিৎকার করা শুরু করে,
মানে অ্যাজ ইট দুনিয়াতে আর কিছু নাই, হিংস্র একটা চিৎকার। হ্যাঁ, হিংস্র একটা চিৎকার। সে ছাড়ানোর চেষ্টা করতেছে, তখন সে ছাড়তেছে না মেয়েটাকে। আর ওই অবস্থাতেই ঠিক তার কানের সামনে এসে চিল্লাচ্ছে। এবং তার দুই রকম ভয় লাগতেছে। একে তো মেয়েটাকে সে ভয় পাচ্ছে কোনো এক কারণে, আরেকটা হচ্ছে এলাকার মানুষজন যদি এখন আসে এই অবস্থায় দেখে তার একটা রেপুটেশন খারাপ হয়ে যাবে। কিন্তু সত্যি কথা বলতে সে বুঝতে পারছিল না ওই চিৎকার সে ছাড়া আর কেউ শুনতে পাচ্ছিল না, যেটা সে পরে টের পেয়েছে। কারণ মেয়েটাকে যখন সে অনেক কষ্টে ছাড়িয়ে এনে এভাবে করে দাঁড় করায়, তখন সামনে দাঁড়িয়েছিল তার ওয়াইফ। সামনে তার ওয়াইফ দাঁড়িয়েছিল এবং তার গলা থেকে কন্টিনিউয়াসলি রক্ত পড়ছে। পরে কিছু হয়েছিল না? তারপরে ব্যাপারটা একটু মিস্ট্রিয়াস। সে সকাল 6টা 6:30 পর্যন্ত ওই জায়গাটাতেই দাঁড়ায় ছিল পাথরের মতন। হ্যাঁ, হি ওয়াজ নট বিং এবল টু রিঅ্যাক্ট। এবং তারপরে সে চলে আসে ওখান থেকে। ওখানে এলাকার কিছু ছেলেপেলে তাকে ধরে, আর রাস্তার কিছু ছেলেপেলে থাকে না, নট স্ট্যান্ডার্ড অ্যাকচুয়ালি, তারা হচ্ছে ধাক্কা টাক্কা দেয়। সে তাদের সাথে কোনো কথাই না বলে সে চলে আসে। বাসায় আসার পরে তার বেশ কিছুদিন জাস্ট ওই শখ থেকে, অসুস্থতা থাকে, একটা জ্বর থাকে। তারপরে সে কিছু কিছু মানুষকে ঘটনাটা বলে, তার মধ্যে একজন আমি। কারণ আমার সাথে সে খুব ক্লোজ ছিল, মানে তার সাথে আমার সম্পর্কটা এভাবে ছিল যে সে কাউকে যেটা বলতে পারতো না। ফর এক্সাম্পল, তার একটু সিগারেট লাগবে, আমাদের বাসায় এসে যখন থেকেছিল উনি কোনো এক সময়, তো আমাকে বলতো যে ভাইয়া একটু এনে দে। আচ্ছা আচ্ছা, ওকে। মানে এমনিতে তার আর কোনো ধরনের পরবর্তীতে এটা প্রবলেমে আর পড়েনি। বাট মজার ব্যাপার হচ্ছে তারপর থেকে ওই মেয়েটা, ওই অ্যাবনর্মাল মেয়েটা তাকে আর কোনোদিন ফোন করেনি এবং তার সাথে কোনো রিলেশন আর থাকেনি। দ্যাট উই ডোন্ট নো হোয়াই। আসলে এটা সব খুবই মানে বলার মতো আমার কোনো ইয়ে নেই যে ওই সিচুয়েশনটার কথা চিন্তা করে যে যেই মানুষটাকে ভয় পাচ্ছে সে জড়ায় ধরে আছে, বন্ধন ছাড়াতে পারছে না। এটা হচ্ছে ভয়ের মনে আর কিছু নেই। ওকে, তো আরিফ ভাই, আমার আর একটা স্টোরি আছে। এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের সাথে ঘুরছে। ও ময়মনসিংহে থাকে, থাকতো আর কি, এখন ময়মনসিংহে থাকে না। তো হোস্টেলে পড়ালেখা করতো, একটা মেয়ে ফ্রেন্ড আর কি। ওর আবার ভূত সম্বন্ধে জানার খুব আগ্রহ, জিন এই সম্বন্ধে অনেক। তো যে কলেজে পড়তো, ওই কলেজে একটা হোস্টেল ছিল, ওরা দুইটা বান্ধবী মিলে একটা রুমে থাকতো। তো জানাজানি ছিল, সবাই জানতো যে ওদের রুমের পাশে একটা রুম আছে, ওই রুমে আগে একটা মেয়ে ছিল, সে মেয়েটা সুইসাইড করছে ওখানে। ওকে। তো সেই থেকে রুমটা তালাবদ্ধ। বলা হয় যে ওই মেয়েটা নাকি ওখানে আবার ফিরে আসে এরকম। এই ধরনের রুমার বা এই ধরনের ভয়টা আসলে অনেক হোস্টেলে আছে। সরি, একটু ইয়ে করি। সিলেট মেডিকেল কলেজে আমি গিয়েছিলাম কয়েকদিন, আমার একটা ফ্রেন্ড সিলেট মেডিকেল থেকে পাশ করেছে। ওখানে যে পেয়েছিলাম, মানে কোনো ভূতুরে ঘটনা দেখিনি, বাট একটা রুম আমি পেয়েছি, যে রুমটা ওরাই বললো যে গত 6-7 বছর ধরে এই রুমটাতে কেউ থাকতে নাকি পারে না এবং তালাবদ্ধ হয়ে পড়ে আছে। ইটস নট লাইক ভিতর থেকে কোনো শব্দ আসছে বা কিছু আছে, কিন্তু যেই ওই রুমটাতে থাকতে গেছে 6-7 বছর আগে পর্যন্ত কেউই থাকতে পারেনি এবং এটা তালাবদ্ধই থাকে। আমি একটা কথা একটু বলে রাখি, এখন আর স্টোরিতে যাচ্ছি না। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, প্রথম একটা হোস্টেলে ছিলাম, পরে চেঞ্জ করে আমি আর আমার একটা ফ্রেন্ড একটা বাসায় গিয়ে উঠি। বাসাটা ছিল খুবই পুরনো, 100-150 বছর হবে এরকম পুরনো আমলের বাড়ি। সেই বাসাটাতে আমরা দুজন থেকেছিলাম এবং সেখানে কি হয়েছিল সেটা কোনো একদিন ডরে বলবো। আজকে আমরা আরিফ ভাইয়ের ঘটনাটা শুনি। তো মাথা নষ্ট হবে। ওকে আরিফ ভাই, তারপর? ওরা আসলে 3-4 মাস ছিল, মানে স্টার্টিং থেকে 3-4 মাস কোনো মানে ভয়ের কোনো কিছু দেখে নাই, শুনে নাই। তো এক মুহূর্তে মানে একদিন ওরা দুই বান্ধবী ক্লাস ফাঁকি দিয়ে আগে চলে আসছে। 4টা পর্যন্ত ক্লাস হয়, ওরা ফাঁকি দিয়ে 2টার আগে চলে আসছে। আসার পরে তখন হোস্টেলে কেউ ছিল না, সবগুলা রুম তালাবদ্ধ অবস্থায় আছে, কেউ নাই। ওদের রুমের দরজা তো পাশাপাশি দরজা থাকে, তো ওরা যখন ওদের দরজাটা খুলতে গেছে, মানে আমার ফ্রেন্ডটাই খুলছে, তালাটা খুলেই ভিতরে ঢোকার সাথে পাটা ঢুকাইছে, তখন দেখে যে পাশের দরজায় কিক করছে, লাথি মারছে 2টা ধাপ ধাপ করে অনেক শব্দে। আর ভিতরে কি বলতেছে আমাকে বাঁচাও, এটা একটা সাউন্ড, নারী কণ্ঠ। হ্যাঁ, নারী কণ্ঠ। একবার আসছে আমাকে বাঁচাও। ওরা মনে করছে যে কেউ হয়তো ভেতরে আটকে আছে, এটাই। ওদের মাথায় তখন নাই যে এই রুমটা তালাবদ্ধ অনেক আগে থেকে এবং এই রুমে কেউ থাকে না। আচ্ছা, ওদের মাথায় তখন এটা নাই। তখন ও গেছে তালা খুলতে, বা দেখে চাবি তো নেই। তোর ফ্রেন্ডটা বলতেছে এই রুমটা কিন্তু আগে থেকে বন্ধ, ওর ফ্রেন্ডটা বলতেছে। তখন ওর মাথায় আসছে যে রুমে তো এই সমস্যাগুলো হয়। যে হোস্টেল যে কর্তৃপক্ষগুলো ছিল তাদেরকে ওরা ইনফর্ম করছে যেরকম কি হয়েছে। আচ্ছা, তো তারা এসে দেখে যে রুমের ভিতরে আসলে কিছুই নাই, কিন্তু রুমের যে টেবিলগুলা, একটা টেবিল ছিল রুমে, সে টেবিলটা কেউ সরায় নেই। মানে ওই মেয়েটাই নাকি ছিল, কেউ নেয়ও নেই, কিন্তু টেবিলটা পরিষ্কার, না টেবিলটা পরিষ্কার, এমনি ঝকঝকে, কিন্তু টেবিলে কিছু নাই, কিছু কিন্তু টেবিলটা পরিষ্কার। ওই শুধু টেবিলটাই ছিল আর কিছুই নেই। তো এই জিনিসটা ওরা আর মানে কোনো বুঝে নেই, তারপরে আর কোনদিন শব্দটাও হয় নাই। হ্যাঁ, কিন্তু এটা কোনো আর কোনদিন রাত্রেও হয় নাই, মানে কোন সময়, কিন্তু দুপুরবেলা ওরা 2টার দিকে সাউন্ডটা পাইছে এবং এই শব্দটা। এই জিনিসগুলো হয় ওনার ইয়ের কথা
যাই হোক সুমন, আমি কিন্তু অন্য কোনো দিনের জন্য ওয়েট করতে চাচ্ছি না। তুই কি আজকে বলবি প্লিজ? এই ঘটনাটা আজকেই বলতে হবে? প্লিজ। আচ্ছা, ঘটনাটা ছিল এমন যে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি একটা হোস্টেলে ছিলাম আমরা। তো হোস্টেলে প্রথমবার আমি বাড়ির বাইরে গিয়ে হোস্টেলে থাকছি। আচ্ছা। খুব বন্ধু বান্ধবের আড্ডা, অনেক মানে মনে করছে খুব আড্ডার মধ্যে ডুবে গেছি আর কি। তো যখন আস্তে আস্তে পরীক্ষা কাছে চলে আসতেছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা, তখন ভাবলাম যে না, এবার একটু সিরিয়াস হওয়া দরকার। তো আমি আর আমার একটা ফ্রেন্ড আছে, তো দুজন মিলে সিদ্ধান্ত নিলাম এই হোস্টেলে সবার মধ্য থেকে বের হয়ে আমরা আলাদা করে একটা বাসায় চলে যাই। সেখানে একটু নীরব থাকবে, আমরা সেখানে ফ্রিডম বেশি থাকবে, আমরা সেখানে একটু মানে খুব সাইলেন্স ভাবে পড়ালেখা করতে পারবো মনোযোগ দিয়ে। এই জন্য আর কি মূলত চলে গেলাম ওখানে। তো আমরা খুঁজে খুঁজে একটা বাড়ি পেলাম, সেটা হচ্ছে একটা বাজারের মধ্যে ছিল এবং এটা ছিল দোতলা। তো নিচ তলায় হয়তো একটা দোকানের মতো ছিল, কিন্তু উপরের তলায় থাকার ঘর ছিল এবং সিঁড়িগুলো ছিল কি, বাড়িটা এত পুরনো, মনে কর কাঠের সিঁড়ি ছিল। আচ্ছা। কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হতো এবং ছাদে যাওয়ার যে সিঁড়িটা ছিল এটা ছিল লোহার সিঁড়ি। ওকে। মানে লোহার ছোট ছোট রড, মানে চিকন রড গুলো, এগুলো পাট হয়ে উপরে, যে কেউ উঠতে পারবে না। বুঝতে পারছি। এবং বাড়িটা হচ্ছে ওই জমিদার আমলে যে ধরনের বাড়ি থাকে ওই ধরনের বাড়ি, এবং প্লেসটা সুন্দর। সামনে একটা বট গাছ আছে, বিশাল বড় এক বট গাছ, বারান্দাটার উপরে এসে বট গাছটা পড়ছে, এরকম একটা সিচুয়েশন। আশেপাশে অন্য কোনো বাড়ি ঘর নাই, ওটা বাজার এলাকা, তো নিচের বেলা মনে করছি নিচে সব দোকানপাট আশেপাশে, এবং সন্ধ্যার গ্রাম এলাকা ছিল, সন্ধ্যার পরে সব দোকান টোকান বন্ধ হয়ে যায়, একদম শুনশান নীরবতা। ওখানে খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করা যায়। এই জায়গাটাতে আমরা ওঠার পর শুনেছি আর কি, যেটা যে ওখানে আগের দিনের বিল্ডিং গুলো অনেক উপরের দিকে থাকতো, সিলিংটা। আচ্ছা। হ্যাঁ, এটা অনেক উপরের দিকে থাকতো এবং লোহার বড় বড় রড থাকতো। তো ওখান থেকে পরে শুনেছি যে এইখানে একটা মেয়ে নাকি সুইসাইড করেছে। মেয়ে মিন্স হচ্ছে এটা জমিদার আমলের ছিল তো বাড়িটা, এইখানে ওই যারা ওই সময় জমিদার ছিল বা কিছু, ওরা মেয়েদেরকে এখানে নিয়ে আসতো গান বাজনা বা এই টাইপ কিছু। তো এখানে একটা মেয়ে সুইসাইড করেছে, এটা উঠার পরে শুনেছি। কিন্তু তারপর অ্যাজ ইউজুয়াল আমরা দুজন মানে উঠে গেছি, এখন আসলে মুভ করা সম্ভব না, পরীক্ষা কাছে চলে আসছে, আবার কোথায় যাব, তো এখানেই থেকে গেছি, যে আর তো কয়েকটা মাসের ব্যাপার। তো ওর তুলনায় আমি একটু কম সাহসী ছিলাম, স্বীকার করি। তো আমি একা থাকার, কখনোই এটা শোনার পর একা থাকার চেষ্টা করতাম না আর কি, সবসময় মানে দুজন, আমরা যখন ছিলাম দুজনই থাকতাম। তো একদিন ও হঠাৎ করে আর কি ইমার্জেন্সিতে আমার ফ্রেন্ডটা বাড়ি চলে যেতে হচ্ছে, ওর হয়তো বা কেউ অসুস্থ ছিল, তো সেদিন রাতে আমি একা ওখানে আনফর্চুনেটলি। এবং ওই দিন যখন আমি লেখাপড়া করে জাস্ট ঘুমায় পড়লাম, মানে ঘুম আসতেছিল না, শোয়ার চেষ্টা করলাম, শুয়ে পড়ছি লাইট টাইট বন্ধ করে দিয়ে। হঠাৎ করেই মানে কিছু মানে একটা কেমন জানি, প্রথমে ভাবলাম ভয় থেকে কিছু একটা হচ্ছে। তো আমি জানালাগুলো স্পষ্ট মনে আছে, জানালা টানালা খুব ভালো করে দিয়ে ঘুমিয়েছি। হঠাৎ করে একটা জানালা খুলে গেছে, বাতাস টাতাস কিচ্ছু নেই, হঠাৎ করে খুলে গেছে জানালাটা। তুই খাটের উপরে শোয়া? আমি খাটের শোয়া, জানালাটা খুলে গেছে। ওই আগের দিনের জানালাগুলো দুই পার্টে থাকে, একটা অংশে দুই, নিচের দিকে একটা অংশ, উপরের দিকে একটা অংশ, উপরের দিকের অংশটা খুলে গেছে। আচ্ছা আচ্ছা। তারপরে এই খোলা জানালা রেখে ঘুমানোর প্রশ্নই ওঠে না, আমি লাইট চালিয়ে আবার জানালাটা বন্ধ করলাম। আচ্ছা। জানালাটা বন্ধ করে আবার ঘুমাইছি, শুয়ে আছে আর কি কোন রকম। হঠাৎ করে মানে দূরে একটা বুক সেলফ ছিল, ওখান থেকে বই পড়ে গেল। মাই গুডনেস, সামওয়ান ইজ ইনসাইড ম্যান। এবং বারান্দায় যাওয়ার যে দরজাটা ছিল, কাঠের দরজা ছিল, আগের দিনের কাঠের দরজা, এবং ওখানে শিকল ছিল, শিকলটা নড়াচড়া করছে দরজার মধ্যে। কিন্তু আমি শিকল লাগিয়ে কিন্তু ঘুমিয়েছি। আমি যেহেতু ভয় পাচ্ছি, সেজন্য আমি ঘুমানোর আগে একদম ওভারশিওর হয়ে ঘুমানোর চেষ্টা করেছি, কোথাও যেন কোনো ধরনের ফাঁক ফোকর না থাকে। ভালো করে খাটের নিচটাও দেখে নিয়েছিলাম। তারপরে দেখি যে ওই শিকলটা নড়াচড়া করছে। একটা পর্যায়ে মানে আমার আর উঠে যে আমি চেক করবো এটা সত্যিকার অর্থে আমার সাহস ছিল না তখন। ভেরি ন্যাচারাল। এবং আমার ওই সময়টাতে ফোন আমাদের হাতে চলে আসেনি, অ্যাভেলেবেল। আমরা ফোন খুব সিলেক্টিভ মানুষই ফোন ব্যবহার করে, এবং বিশেষ করে আমরা দোকান থেকে ফোনে কথা বলতাম, ওরকম ছিল তখন। মানে শেষ পর্যন্ত উপায় না দেখে আমি ওখান থেকে উঠে কোন রকম, মানে সাহস তো কিছুটা নিতেই হবে, তো উপায় না দেখে কোন রকম আমার কাছে একটা চার্জার টেবিল ল্যাম্প ছিল, ওটাকে জ্বালিয়ে আমি যেই সিঁড়ি দিয়ে নামার ছিল ওই দরজায় এসে দ্রুত সিঁড়ি দিয়ে নেমে ওই রাতে পুরো হেঁটে আমি আমার আগের হোস্টেলের বন্ধুদের কাছে চলে আসছি। কোনো উপায় ছিল না, আমি ওখানে ঘুমানোর মতো সাহস আমার আর ছিল না।
আপনার বন্ধুজন ছিল ছাত্র? না, আমি ওই দিন একা ছিলাম। আমার বন্ধুরা বলেছিলাম যে চলে কোনো একটা কারণে কোনো এক আত্মীয়র ঝামেলার কারণে তাকে যেতে হয়েছিল এবং জাস্ট আমার পরীক্ষা ছিল কিছুদিনের মধ্যে, সেই জন্য আমি আর চিন্তা করলাম একা শুরু করবো, এই জন্য আমি থেকেছিলাম। এরপরে সবচেয়ে মানে দুঃখের বিষয় হচ্ছে কি বলবো, এই ঘরটাতে আমার পুরো পরীক্ষা পর্যন্ত এখানেই থাকতে আমি বাধ্য হয়েছি, কারণ আমার আর তখন শিফট করে যাওয়ার উপায় ছিল না। রাইট। এবং তুই কি আর কোনো কিছু কখনো ফিল করছিস? না, আমি আর এরপরে তো আমি একা থাকিই নাই। মানে আমি কখনোই ও যদি চলে যাবে কখনো, আমি আরো 2 জন বন্ধু নিয়ে আসছি ভাড়া করে, যে তোরা এসে আজকে রাতে আমার সঙ্গে থাকবে, কিংবা আমি নিচে চলে গেছি। আমি আর কোনোদিন ওখানে একা থাকিনি। তখন আসলে বিষয়গুলো এইভাবে আমরা মানে চিন্তা করিনি, বিষয়গুলোকে শুনলে সবসময় লজিক দিয়ে কাটানোর চেষ্টা থাকতো। তবে ওই বারান্দাটা তুই অবাক হয়ে যাবে, এটা আসলেই খুব সুন্দর একটা বারান্দা। ভিউটা খুব সুন্দর। আসলে অনেক ঘটনা আসলে মানে উনি যেটা বলতে চাচ্ছিল একটু আগে আনিস ভাই, অনেক ঘটনা আসলে মনে পড়ে। যেমন আমি একটু আগে যে ঘটনাটা বললাম, হ্যাঁ, এই ঘটনার একটা বড় পার্ট কিন্তু আমি বলিনি, সেটা হচ্ছে যে অনেকের মাথায় প্রশ্ন উঠতে পারে যে এত বড় একটা ঘটনা কেন কেউ জানে না, এইভাবে একটা সুইসাইডাল ঘটনা। ওয়েল, ইন দ্যাট কেস আমি বলবো যে মানি ইজ বিগ পাওয়ার। অনেক কিছুই ধামাচাপা দেওয়া যায়, যেই কারণে আমি আসলে নামটা বলার সাহস পাইনি। না, এই ক্ষেত্রে আমার মনে হয় নামটা না বলাটাই যেহেতু ব্যাপারটা অনেক সেন্সিটিভ ছিল, আর কারো পার্সোনাল আমরা কারো অনুমতি ছাড়া নামটা নাই বলে। রাইট। আচ্ছা দোস্ত, শোন, গল্প শুনবো আরেকটা, দেখি এখন কার গল্প শোনা যায়। আচ্ছা ভাইজান, আপনার নামটা বলেন একটু। আমার নাম মোহাম্মদ রহমাতুল্লাহ। আমি মূলত দেশের বাড়িতে আমার কৃষি কাজ করি। কোথায় আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি শরিয়তপুর জেলা, জাজিরা থানা। আর আপনার সাথে যে ঘটনাটা ঘটছে বা যে ঘটনাটা আপনি আমাদের বলবেন, সেটা কোথায় ঘটছে? এটা হলো, ওই সালটা আমার মনে নেই, কিন্তু লঞ্চডুবিতে আমার স্বাস্থ্য চাচা হয়, এরা সপরিবারে আর কি মারা যায়। তখন ওই চাচার শ্বশুর বাড়িতে রাত্র 8টার দিকে আমাদের বাড়ি থেকে আর কি তার শ্বশুর বাড়িতে খবরটা পৌঁছানোর জন্য আপনাদের উপর দায়িত্ব পড়ে। আমাদের দায়িত্ব পড়ে। আমার চাচারা কোন জায়গায়? ওইখানেই আপনাদের? না, আমার বাড়ি থেকে প্রায় 20 কিলো দূরে হবে। ওই জায়গাটার নাম হচ্ছে ডোমসার। আচ্ছা আচ্ছা, মানে 1:15 আর কি বাজে। আচ্ছা, আপনার সাথে কি কেউ ছিল তখন, নাকি আপনি একাই ছিলেন? আমার সাথে ছিল আমার একটা ভাতিজা। যে জায়গাটায় ঘটছে ওই জায়গাটার নাম হইলো মরাচিকুন্দি আর কি। আচ্ছা, কি ঘটেছে একটু এবার শুনি আপনার কাছ থেকে। তখন রাত্রে 1:15 বাজে। তখন ওই রাস্তার পাশে আর কি মাছ ধোয়ার যে ভেসাইল, আমাদের দেশে ওটার ভেসাইল বলা হয় আর কি। হ্যাঁ, ওইটা ওই নদীতে আর কি মাছ ধরার জন্য আর কি পাতে। তো ওই যেখানে আর কি পাতা ছিল, তো ওই জায়গাটা হলো ওটার মরা নদী বলে আর কি। ওই মরা নদীতে তখন শুকিয়ে গেছে, পানি শুকিয়ে গেছে, তখন আর পানি নাই। তো ওই বর্ষায় পানি থাকে। হ্যাঁ, বর্ষায় পানি থাকে, কিন্তু মাছ ধরার যে মানে ভেসাইলটা আর কি পাতা হয়, ওইটার আর খুলে নেয় না, মানে ওটা শুকনা কালে ওইভাবেই থাকে। তো আসার পথে তখন রাত্র, জোছনা রাত্র আর কি, তখন আমার ভাতিজার আমার আস্তে আস্তে একটু মানে 5-7 হাত দূরে আর কি, ওইটার থেকে আমরা পিছনে তখন দেখি যে ওই বাঁশের উপরে বেলন দেওয়া পশ্চিম দিকে মুখ করিয়া, আমরা হলো পূর্ব দিকে, হ্যাঁ রাস্তার পূর্ব, আমরা হলো পূর্ব, আর ওটা হলো পশ্চিম দিকে মানে মুখ করিয়া একটা মেয়ে মানুষ আর কি বৈশা রয়েছে। আপনারা মেয়েটার চেহারা না, শুধু চুল দেখতে? শুধু চুল দেখতে পাইছি, পিছন থেকে শুধু চুল, আর পাও দুইটা ঝুলানো, বাঁশের উপরে ঝুলে বসে রয়েছে আর কি, পাও দুইটা দিয়া আর একটা বাঁশের সাথে মানে হেলান দিয়ে আর কি বৈশার সাথে। তো এখন আমরা ওই ভাতিজা আমার বলতেছে যে কাকা দেখ, একটা মেয়ে বসে রয়েছে ওখানে। তো দেখলাম হ্যাঁ একটা মেয়ে বসে আছে। তো দুজনে মন্তব্য করলাম যে হয়তো বা কোনো ভালোবাসা করে সম্ভাবনা এর সাথে আরেকজন আছে, হ্যাঁ এই হবে। আমার ভাতিজা বলতেছে দূর বেটা, এত রাত্রে ভালোবাসা করবে, জায়গার অভাব নেই এখানে এই মাঝ মাঠে। আমি বললাম যে ওরে ভাতিজারে তো হইতে পারে, হয়তো বা হে মনে হয় সাইডে মাইটে গেছে কোনো আনে। কয় না, তা হবে না, মনে যায় আমি ডাক দিই মাকে। ঠিক আছে তুই ডাক দি। তখন আর কি ডাক দিছে। আচ্ছা, আপনারা আবার পেছনে ওই মহিলার দিকে গেছেন? পিছনে না, মানে আমরা ওনার পিছন বরাবরই রাস্তা, জাস্ট ওনার বরাবরে, মানে ওই আগে থেকে মন্তব্য করে রাস্তা থেকে দূরে তো মেয়েটা এখানে বসা, জাস্ট মানে মেয়েটা বরাবরে আসছে। তখন আসার পরে আর কি ওই আমার ভাতিজা বলতেছে হ্যালো আপনি কে, বলতেছে এরকম 2-3টা ডাক দেওয়ার পরে আর কথা কোনো বলে না, না বলে না আমার কাছে তুই খারাপ। সে তার দিয়ানে বসে আছে পশ্চিম দিক মুখ করিয়া। আমরা তো তার চেহারা মেয়েরা কিছু দেখি নাই। তখন ভাতিজা কয় তারা, তখনও আর কি রাস্তা থেকে নাইমা, রাস্তাটা বেশি উঁচা না আর কি, জমিয়া রাস্তা প্রায় সেম হালকা উঁচা আর কি, তখনও আর কি নামছে 3-4 কাইক হবে আর কি রাস্তা থেকে নামছে। নাইমা ওই ও পা ধরছে মতনই, মানে হাক করে একটা হাসি দিয়ে মনে করেন মুখের ভিতর থেকে মানে আগুনের গলা, চক্ষু দুটা মানে বড় বড় আর কি, বলছেন চক্ষু দুটা বড় বড়, জাস্ট মানুষের রূপের মতনই। তখন ওইটা আর কি ওই আমার ভাতিজার মানে বুকে হয়ে আর কি
লাগে। বাড়ি খেয়েছে। হ্যাঁ, বাড়ি খেয়েছে মতন ও চিকাদা পড়ে আছে, কখন পড়ে আছে মতন আমি তাড়াতাড়ি যাই ওরে ধরছি। মহিলাটা তখন কোথায়? তখন মহিলারা মানে উদাও, মানে এমন থেকে উদাও, আমি তো ওরে ধরছি তাড়াতাড়ি। আচ্ছা, তো ধরছি মতন তখন ওরে ধরে রাস্তায় উঠেছি। আমাকে কি হয়েছে কাকা কইতাছে, আমার বাতি যাই কইতাছে যে কাকা আমার এখান দিয়া ঝুলে দিতেছে গা, মানে যে বুকে যে জায়গায় আর কি লাগছে আমার এখান দিয়া ঝুলে দিতেছে। আচ্ছা, হ্যাঁ, আমি চল যাই গা তাড়াতাড়ি লো। তখন একদম বাড়িতে আইছি। তো বাড়িতে আসার পরে ওর চাচা, মানে ওই জিনিসটা বলি নেই যে ওর চাচা মানে বড় একজন কবিরাজ, ওর আপন চাচা। চাচায় কাছে ঘটনা বলার পরে ওর চাচা মানে প্রচুর পরিমাণে রাগ হয়েছে। তুই ওইটা ধরতে গেলি কি জন্য? ওইটার কাছে বসে আছে, ওইটা যেভাবে ইচ্ছা সেভাবে থাক, তো ওইটা ধরার কোনো প্রয়োজন নাই। তোরা গেছো তোদের কাছে, তোরা আইসা করবি, ওইটা ওর মতের তুই ধরতে গেলি গা। তো এক পূজা রাগারাগি করানোর পরে পরে আর কি ঝাড়া পোছা আর কি দেয়, দিয়ে আর কি পানি টানি খাওয়ায় পইরা, তো রাত্রে শুয়ে থাকে। ও আমার সাথে অবশ্যই তো শুয়ে রয়েছি। ওর রাতে প্রচুর জ্বর। তো সকালে ওর চাচাকে বলা হইলো, বলা হওয়ার পরে ওর চাচায় আবার মানে যাই হোক ইটি করে দিল আর কি, সুস্থ হয়ে গেল। তো এই ঘটনাটার পরে ওই মহিলাটাকে আর কোনো দেখা বা স্বপ্নে দেখা বা কোনোভাবে ওই মহিলাটার মুখোমুখি কি হয়েছেন আপনি বা আপনার ভাতিজা? না, আর কখনো ওনাকে আমি দেখিনি। তো আসলে মানে ওই জিনিসটা আসলে কি ছিল সেটা অবশ্য বুঝলাম না, বাট যেহেতু আগুনের এরকম একটা হলকার ব্যাপার ছিল, মানে অবশ্যই অশুভ কিছুই। হ্যাঁ, ওটা বলা হয়েছে আর কি। ওই যে ওর চাচা যে কবিরাজ ছিল, তো উনি আর কি বললো ওই আমার চাচা তো ভাই ওর চাচা, যে এটা আর কি জিন ছিল আর কি, মানে ওই রূপে ওখানে ওটা বসে রয়েছে ওটার মতো। ওটা খালি ডিস্টার্ব না করলে সে হয়তো কিছু করতো না, কিছুই বলতো না যে অপরাধ তোমাদের, ওটা তো তোমাকে ক্ষতি করে নাই, তো তোমরা ওইটারে ক্ষতি করতে গেছো কা, এই জন্য তোমার এই সাজা। তার বলছে যদি সে কবিরাজ না হয়তো সে আবার ওই যে জিনিসটা পালে, এটা মানে সে এখানে আসার আগে তার সাথে মানে সাক্ষাৎ হয়ে গেছে গা। আচ্ছা, হ্যাঁ, যে এই ঘটনা ঘটে গেছে গা, সে জানিও পালাইছে। এখনো পর্যন্ত এখন আমাদের বাড়িতে নগদ, এখনো সে আমাদের বাড়িতে ওই যে জিনিসটা পালে এখনো আছে। আচ্ছা, ওটা বাড়িতে। তো এছাড়া রহমত ভাই আর কোন এই ধরনের ঘটনা ঘটেছে আপনার সাথে কখনো? হ্যাঁ, জি ঘটছে। আপনার নিজের সাথেই? হ্যাঁ, আমার নিজের সাথে ওইটা ছিল। আমার চাচাতো ভাই। আপনি ছোটবেলা থেকে এগুলোতে বিশ্বাস করতেন, এই ধরনের অসুখ? আমি ছোটবেলা আমি কখনো বিশ্বাস করি না, যখন হইতে আমার সাথে প্রথম ঘটে তখন হইতে আমি বিশ্বাস করি। আচ্ছা, তাহলে আমরা ওই ঘটনাটাই শুনি, যে এই ঘটনার কারণে আপনার এগুলোর প্রতি একটা বিশ্বাস তৈরি হয়েছে। সেই ঘটনা হলো এটা আমার একটু ভয়ঙ্কর সবচেয়ে বেশি, এই জন্য আমি এখনো পর্যন্ত ভয় পাই। এবং ওই জিনিসটার পর হইতে আমার ব্যক্তিগত কিছু ভয় আছে, এটা আমি আজও কাউকে বলিনি আর বলতে পারবো না। আচ্ছা, এখন যে ঘটনাটা বলতেছি আর কি, এটা হলো 2007 সালে সিডোর হইল না যে বছর, এই সিডোরের আপনার 15 থেকে 20 দিন পরে এই ঘটনাটা। আমার চাচাতো ভাইকে নিয়ে আমি ওনার এক আত্মীয় বাসায় আর কি বেড়াইতে যাই। বিকেল বেলায় যাই, আমার বাড়ি থেকে এটা অনেক দূর, প্রায় 40 কিলো দূর হবে। পরে ওই বাড়িতে আর কি রাতে থাকি। তো যে বাসায় আমরা গেছি বেড়াইতে, স্বাস্থ্য ভাইয়ের সাথে আমি গেছি। তো ওই স্বাস্থ্য ভাই আর আমি ওই বাসায় খাওয়া দাওয়া করছি রাত্রে। তো ওই বাড়িতে যাই দেখি ওনার বাড়িতে আরো মেহমান আসছে ওই বাড়িতে। হ্যাঁ, তো আসার পরে আমার রাতের বেলা থাকাটা একটু সমস্যা, তো আমার ওই একই বাড়ি আর কি পাশের এক ঘরে নিয়ে মানে জায়গা দিয়েছে আর কি শোয়ার জন্য। তো ওই ঘরটা অনেক বড় ছিল আর কি। আচ্ছা, আপনি একাই শুয়েছিলেন? না, এখানে আমার স্বাস্থ্য ভাই আমার সাথে, যার সাথে আমি গেছি ওখানে। আচ্ছা, আচ্ছা। তারপরে রাত্রে মানে ওই যে ঘরে আর কি আমাদের শুইতে দিল আর কি, আমরা শুইলাম। তো দুজনে শোয়ার প্রায় 10-11টা গল্প করতে গিয়ে আর কি রাত্র কাটাই দিলাম। তখন ওই ঘরে একটা ঘটনা ঘটে, ওইটা বলার দরকার নেই এখানে। ঘটনাটা ঘটে ওটা বলার দরকার নেই, মানে কি ধরনের ঘটনা? ওটা কি কোনো ভূতের ঘটনা? না, ভূতের ঘটনা, পারিবারিক কোনো সমস্যা? পারিবারিক একটা সমস্যা আর কি। আচ্ছা, যে ঘরে আর কি। তো যাই হোক ওইখানে আমরা মানে ওই লোকটার সাথে এমন একটা ঘটনা ঘটাই যে ওনার একটা হাতি ভেঙে গেছে। আচ্ছা, হয়তো ওনার ছেলে সন্তান বড় আছে, যদি জানে যে আমরা এই ঘটনা ঘটাইছি তো আমাকে মারধর করতে পারে। তো এই ভয়ে আমরা ওইখান থেকে রাত্রে কাউকে না বলে একদম চলে আসছি, বাইরে পালায় চলে আসছি। রাত্রে পালায় চলে আসছি যে কেউ জানি না দেখে। আমরা দুজনে হাঁটতেছি। ওই বাড়ি থেকে অনেক দূর আমরা হাইটে আইছি, বহু দূর, প্রায় 1 ঘন্টা হাঁটছি। হাঁটার পথে তো আমরা ওই রোড দিয়ে গেছি, তখন দিনের বেলা গাড়িতে গেছি, তখন রাত্র হেনে 2টার মতন বাজে। ওই সময় তো আর গাড়ি নেই, গ্রামের ভিতর দিয়ে পথ। আমরা যাওয়ার পথে ওই জিনিসটা দেখি নাই আর কি। সম্ভাবনা আর কি আনুমানিকে মনে করি আর কি যে 1 সপ্তাহ কি 10 দিন এরকম হবে ওইখানে একটা মানুষ মারা গেছে। তো তখন আমরা দেখি নাই আর কি, আমরা যাওয়ার পথে গাড়িতে গেছি, তোরে খেয়াল করি নাই। রাস্তা থেকে মানে 5 মানে রাস্তার পাশে 5 ভিতরে আর কি মাটি দিতে। আচ্ছা, লোকটারে 2 সাইডে জঙ্গল, মানে বাড়ি পাতলা বাড়ি, মানে যেখানে ওই লোকটারে মাটি দিছে এখান থেকে 2 মিনিট 3 মিনিট লাগে, মানে বাড়িটা আর কি সাইডে এত দূর বাড়ি। তো ওইখানে গেছি মতন এখন কান্নার আলাপ পাই, মানে কবরের পাশে। তো এত রাত্রে একটা মহিলার শব্দ আর কি, মহিলার কান্নার শব্দ। কান্না করতেছে মতন। তো দুজনে বলতেছি
কিরে ভাই স্বাস্থ্য বেড়ে বলতেছি কিরে কান্নার শব্দ পাই এত রাতে জঙ্গলে, কারণটা কি? দেখি সামনে দেখি, চল। হাঁটতে হাঁটতে গেছি, একদম যেই ওটার কাছাকাছি গেছি তখন দেখি রাস্তা থেকে দেখা যায় মানে ওই মানুষ মারা গেলে নতুন ওই যে বাঁশ আছে, বাঁশ দিয়া মানে বেড়া দেওয়া হয় ওটারে আর কি, শিয়াল কুকুরে। হ্যাঁ, শিয়াল কুকুরে জানি নতুন লাশ জানি না করতে পারে এই জন্য মাটি দেয়। তো দেখি জাস্টুটের পর গেছি মতন একটা মহিলা ওই বেড়াটা ধরে আর কি, বাঁশের বেড়াটা ধরে কান্দতে আছে, কিন্তু ওনার চেহারা দেখা যায় না। পিছনে থেকে দেখছি যে একটা মহিলা কান্না করতেছে মতন। তখন আমরা কইতেছি হয়তো ওনার ছেলে সন্তান হবে, মারা গেছে। আমার দুজনে আর কি চিন্তা করতেছি, সেই জন্য উনি রাতে উঠে বসে এত রাত। তখন উনি বলতে, আমার স্বাস্থ্য ভাই বলতেছে বেটা এত রাত্রে একটা ওনার মেয়ে বা ছেলে যাই হোক মারা যাক, এত রাত্রে বসে। আমি বলতেছি যে উনি তো ওনার মা, সন্তানই হবে, যেহেতু বয়স্ক দেখা যায় পিছন থেকে, হয়তো ওনার ছেলে মেয়ে যেই হোক মরছে, এই জন্য উনি উঠে বসে, কেউ দেখে নাই। তো আমরা চল তাড়াতাড়ি কাইতে যাই। তো ওনার পার কুচির মতো নেই, মানে পিছন থেকে বলে আমারে বাঁচাইতে পারলি না, আমারে বাঁচাইতে পারলি না, আমারে বাঁচাইতে পারলি না, ওই মহিলা বলতেছে। আচ্ছা, তখন আর কি মহিলার দিকে আমরা তাকাইছি মতন ভাইয়া কি বলবো, আমি আজীবন কখনো আমি দেখিনি এরকম চেহারা, মানে এরম বিকট চেহারা। হ্যাঁ, খালি এক নজর তাকাইছিলাম, দুজনেই তাকাইছিলাম, মানে এক নজর দেখে আর একটা সেকেন্ড ওরা খারাপ থাকতেন। এমন দৌড় দিয়েছি দূরে, ওই যে কইলাম 2-3 মিনিট লাগে, পাশে একটা বাড়ি, জাস্ট এই বাড়িতে যাই আমরা উঠছি, কোনো চিৎকার দিইনি আমরা। এই বাড়িতে যাই আমরা ওই গেট লক করছি, থাপর দিয়েছি মতনই এক ভদ্রলোক আর কি বাইরেছি। বাইরানোর পরে হ্যাঁ আপনাদের বাড়ি কোথায়, কি হয়েছে? হ্যাঁ, আমরা ডিটেল মানে আমাদের পরিচয় দিলাম যে আমরা এমন বাড়িতে গেছিলাম। কি কারণে গেছিলেন? আমরা একটা মিথ্যা কথা বলছি ওখানে, যে আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান, আমার এক আত্মীয়র বাসায় গেছিলাম আমরা দাওয়াত করতে। তো দাওয়াত দিয়া তারপর আমরা আসতেছি। তো আসার পথে এই যে এখানে একটা কবর, এই নতুন একটা কবর, এখানে এরকম এই ঘটনা তারা বললাম। তখন উনি অনেক রাগ হলো আমাকে, হ্যাঁ মিয়া তোমরা জানো না যে এখানে আরো পিছনে 2 দিন আরো 2টা লোক ডরাইছে, এখানে রাত 10টার পরে এখানে কেউ আসা যাওয়া করে না, তো তোমরা এখানে আসছো কেন? তখন ওই ঘটনা ভালোভাবে বলার পরে হে আর কি বলছে যে এরা জানে না, আর আদৌ আমরা জানি না এটার ব্যাপার। তখন বললাম যে কি কারণে এই ঘটনা কি হয়েছে, এর কাছে আমরা জিজ্ঞাসা করলাম। সে আমাদের বললো যে মেয়েটা আত্মহত্যা করে মারা গেছে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসতো, তো ওই ছেলেটা মানে বিয়ে করে আলাইছে। সে বললো উনি যে এরকম ওনার আরো 2 জন পিছনে ভয় পাইছে, মানে হুজুর দিয়া কিছু মানে দোয়া দুরুদ পড়াইছে, আর হুজুর বলছে এরকম যে উনি তো আত্মহত্যা করে মরছে, এখন ওনার আত্মাটা আর কি এই ঘোরাফেরায় বিকট ভাবে আর কি ঘোরাফেরা করে। তাই আপনারা একটু সতর্ক ভাবে থাকেন, ভয় দেওয়ানোর জন্য, জাস্ট কাউরে মারতে পারবো না, হুজুরে বলে বলছে তাকে। সে আমাকে বললো। চেহারাটা আসলে কেমন ছিল রহমত ভাই? মানুষকে অ্যাসিড দিলে যেভাবে পুরানো হয়, জাস্ট অ্যাসিড মারছে ঠেকে জানি এরকমই, কিন্তু আমি পেপার পত্রিকায় যেভাবে দেখছি আর কি, অ্যাসিড দিলে যেরকম এরকম এক সাইড নাই, এরকম বিকট খাপড়া মানে উঠে গেছে আর ই থেকে, মুখ থেকে এরকম। হ্যাঁ, জাস্ট আমার বাড়িতে এই অনুষ্ঠানটা যদি শুনলে তারা মানে আজকে হয়তোবা জানতে পারে, আমি বলিনি আর বলবো না। আমার জাস্ট আমি রাতে শুইলে এখনো পর্যন্ত আমি একা কখনো শুতে পারি না, কখনো না। চেহারা ভাসে? হ্যাঁ, চেহারা ভাসে না, মানে আইসা মানে জাস্ট এভাবে ধরে শরীরে, কিচ্ছু করে না, কিচ্ছু করে না, দেখলেই মানে ওই বয়টা আর কিছু না, চিকুরে চড়ে মানে দাঁড়াই যাই সোজা কথা। ওইখান থেকে বড় ভাই আছে, সে থাকে, বা আমার একটা ভাতিজা থাকে, আমার মানে তারা আর কি ধরে। আচ্ছা, আমি কথাটা বললাম, এই কোথাও আজও আমি বলিনি। আচ্ছা রেহান, রহমান ভাইয়ের 2টা স্টোরি যে শুনলাম, 2টা স্টোরি কিন্তু বেশ অন্যরকম একটা স্টোরি, এমন স্টোরি পাই না আমরা। রাইট, মানে ওনার ফার্স্ট স্টোরিটা যেটা বুঝছিস, মানে ওইটার মধ্যে একটা ব্যাপার ছিল কি, যে ওভার কিউরিওসিটি জিনিসটা তাদেরকে কিছু করেনি, বাট তারা নিজেরা অতি ইন্টারেস্টেড হয়ে, অতি সাহসী হয়ে জিনিসটাকে টাচ করতে যাওয়ায় তারপরেও কিন্তু জিনিসটা ক্ষতি করেনি, শুধু একটা ভয় দেখিয়ে চলে যায়। তো এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পারি যে আসলে ওভার কিউরিওসিটি কিছু কিছু ক্ষেত্রে ইট শুডন্ট বি ডান। রাইট, এটা আমরা বেশ কয়েকবার বলেছি যে এইভাবে অতি উৎসাহ দেখাতে গিয়ে অনেকে অনেক ধরনের ঝামেলার মধ্যে পড়ে। সো এই বিষয়গুলোতে একটু সাবধান হওয়া জরুরি। তো রহমান ভাই, আর কোন ধরনের কোনো কিছু কি আছে আপনার জানা? জি জি, আরো 2টা ঘটনা আছে আমার নিজের সাথে। আচ্ছা, শুনি একটু। এটা হলো মানে আমার বাড়ির পাশে আর কি একটা মসজিদ আছে, বড় জামের মসজিদ বলে, ওখানে আমার একটা ছোট মাদ্রাসাও আছে। মসজিদে যে ইমাম সাহেব আর কি, ওনার বাড়ি ফরিদপুর জেলা, বাঙ্গা থানা। তো উনি দেশের বাড়িতে ছুটিতে যখন যায়, তখন আমি, আমার একটা বন্ধু আছে, আমরা একাত্তরে লেখাপড়া করছি। তো ওই বন্ধুটা ওই মসজিদের একদম পাশে বাড়ি। ওই মসজিদটার বড় মসজিদ, কিন্তু বারান্দা আছে, 2 সাইডে 2টা রুম, মানে একটা ইমাম সাহেব থাকে আর একটা ওই আমার বন্ধুটা আর কি, ওনার বাড়ির পাশে যেহেতু ওনাদের জায়গার ভিতরে মসজিদটা, উনি ওখানে লেখাপড়া করে আর কি ওটার ভিতরে। তো হুজুরের বাড়িতে চলে যাওয়ার পরে আমাদের বলে গেছে যে তোমরা আমার এই রুমে থাইকো, চাবি আমার বন্ধুর কাছে আর কি দেওয়া যায়, রুমের চাবি। তখন ওই বন্ধু যে রুমে থাকতো
তো ওই রুমে না থেকে আমরা ওই হুজুরে যে রুমে থাকি ওনার ওখানে কাগজপত্র অনেক মানে জিনিসপত্র আছে ওনার ব্যক্তিগত। আচ্ছা আচ্ছা। এই জন্য বলছে যে তোমরা আমাদের এই রুমে থাকো, আমার রুমে থাকো, তোমার ওই রুমে তুমি থাকো না। আমার বন্ধুরে বলতেছে, তো বন্ধু আমার ডাকছে যে রাত্রে এই মসজিদে থাকতে হবে, হুজুর তো বাড়িতে চলে গেছে। তো দুজনে 10টা 10:30 হবে তখন আমরা শুয়ে পড়ছি। রাত্র তখন আনুমানিক আর কি 1টা হবে আর কি। তখন আমার বন্ধু বলতেছে, দোস্ত পাড়া সরাও তো। আমার বলতেছে তোমার পাড়া সরাও, মানে ওর শরীরের উপরে পাও আর কি গেছে, ও বলতেছে পাড়া সরাও। তখন আমি বলতেছি দূর কি এর পাও, পাও সরাও, আমার পাও তো আমার জায়গায়। তুমি আমার উপরে পাও দিয়ে শুয়ে রয়েছে আমাকে আমার জায়গায়। আমার জায়গায় আমি শুয়ে রয়েছি, তোমার কি এর উপরে তোমার পাও দিছি। তো এটা কি আমার রূপে কি? তখন ও কয়ে দেখো ভালো করে তোমার রূপে কি। দেখি গুল সাপ চেনেন না, গুল বিশাল বড় জন, আমার মনে হয় ওটা সর্বনিম্ন 1.5 মনের কম হবে না, মানে এত ওজন এত বড় ওটা। আর মানে শীতকাল তো মানে ওই ল্যাপের উপরে আর কি, ওটা ওর একদম বুকের উপরে। তো দুজন একসাথে শোয়া আর কি, আমি সাইডে ও সাইডে, এক ল্যাপ একটাই আর কি, ওইটা ওর পেটের উপরে। তো ও ভাবছে যে আমি আমার পাও ওর উপরে আর কি দিছি। পরে চাই ও মোটামুটি ধরছে ওইটা, ওকে দোস্ত আয় হাই কি এটি গুড ও মনে হয় যে ল্যাপ ধরে যারা যে মতন ওইটা মানে নিচে পড়ে থাকে। আচ্ছা। নিচে পড়ে ওই রুম আসলে মসজিদের ভিতর দিয়ে খোলা আর কি, শামুক দিয়ে খোলা না, মসজিদের ভিতরে ওই রুমটা মসজিদের ভিতরে সাথে আবার ই করে অ্যাডজাস্ট করা। তো ওইটা খোলা ছিল, তো ওই মসজিদের ভিতরে ওইটা ঢুকে গেছে। তো ঢুকে গেছে মতন ওরা বলতেছি তুমি বাতিটা জ্বালাও। তো বাতি জ্বালাইছে মতন ও মসজিদের ভিতর দিয়া একালে চলে গেল। মসজিদ একটু বড়, মানে এই যে হুজুর ইটা থাকে আর কি, মেম্বারটা ওইখানে গেছে, ওই আড়ালে গেছে মতন, আর ভিতরে গেছে তাড়াতাড়ি, আর খুঁজে পাইনি। না পাওনে খুঁজে পান না 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 ওইটা গুল আর পাইনি। না পাওনে মানে রাত্রে আর শুয়ে রইলাম ওইখানে, কিন্তু ঘুমার হয় না। গেল গা রাত্র কাইটে গেল গা, যাওয়ার পরে এলাকায় কিছু আর কি লোকের এটা বললাম যে এই ঘটনা। তো মুরব্বী যায় আর কি, এরা বললো কি যে তোমরা মসজিদে থাকো, এখানে তো পুরো পাক পবিত্র হয়ে থাকতে হয়, তোমরা পোলাবান মানুষ এখানে থাকো, মানে এখানে সামনে থাকলে এইভাবে থাকো, নাহলে সমস্যা হতে পারে। তো আমাদের এক গার্জিয়ান বললো। তো পরের দিন হুজুরে না আসা পর্যন্ত তো আমরা যাইতে পারবো না। তারপরে আমিও দোস্ত বললাম যে দোস্ত তোমার এখানে আমি শুতে পারবো না, তোমার যে রুমে থাকো ওই রুমে থাকবো, হুজুরে এটা তালা মারা থাকবে। ঠিক আছে। তো ওই রুমে আমরা শুয়ে রয়েছি। থাকার পরে তো হুজুরে আইছে বাড়িতে, হুজুরের বাড়ি থেকে আইছে। আর পর হুজুরে বললাম, হুজুরে বলতে তোমার ভয় পাইছো নি? না এরকম ভয় পাইনি, ওটা তো আমার কিছু করে নাই, মানে জাস্ট আমার ইদা হালাই দিয়েছে মতন চলে গেছে। তো হুজুরে আসার পরে কইছে ঠিক আছে ভয় পাই না, কোনো সমস্যা নেই। এ করার পরে আমরা ওটা আর কোনো মাথা কামাই না। জাস্ট 1 মাস পরে হুজুর আমার বাড়িতে গেছে মতন আমাদের আবার থাকতে বলে, আমরা রাত থাকিনি। না থাকুনে ওই মসজিদের পাশে এক ভদ্রলোক আছে, উনি অনেক বয়স্ক আর কি। তো ওনারে এবার বইলা দিয়ে আমরাই বলছি যে উনি এখানে মসজিদের মুসল্লি যেহেতু উনি বয়স্ক লোক, ওনার বাড়ির পাশে, তাহলে উনি থাকবে এখানে, আমরা ওই রুমে থাকি, আপনার রুমে আমরা থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে। তো ওনার বসার মতন উনি ঠিক ওই রুমে রয়েছে। প্রথম রাত্রে রয়েছে, সমস্যা নাই। আমরা তো ওই যে সাথে সাইডে যে রুমটা, ওই রুমটায় আমরা দুজনে শুই। তো প্রথম রাত্রে রয়েছে কিছু নাই। পরের রাত্রে 12টা 1টা হবে এই সময় জোরে এক চিৎকার ওই রুমে। ওই লোকটা ওই লোকটা ওই ভদ্রলোক বয়স্ক, শিক্ষার মতো না। আমরা দুজনে ওই মসজিদের ভিতর দিয়ে আর কি, দুটাই 2 সাইডে 2টা রুম, তো ওই রুমের দুটাই মসজিদের ভিতর দিয়ে আবার দরজা আছে। তো ওই দরজাটা বাইরে ওইখান থেকে গেছে, জাস্ট ওইটা আবার খোলা থাকে। তো ওইটার ভিতর থেকে দৌড়ে যায় দেখি উনি ওই থেকে চকি থেকে আর কি, ছোট্ট একটা চকি আর কি কাঠ, ওইটা থেকে ওই নিচে পড়ে গেছে। নিচে পড়া খালিকার উড়ে মারে করে কান্তা, যখন জোরে কান্তা না, এমনি বয়স্ক লোক জোরে কান্না করতে না, যাই পাঁচটা দোষী মতন আরো জোরে চিকু দিছে, আমার এখানটা খাইলে হয়ে যায়, এখানটা খাইলে হয়ে যায়। অর্থাৎ এই যে একটা হাড় আছে না, এই যে হাড্ডিটা, এই যে এই হাড্ডিটা মানে ভেঙে গেছে, 2 টুকরো হয়ে গেছে। এটা আপনারা দেখতে পেয়েছেন? হ্যাঁ আমরা ওই আমাদের দেশে তো সবাই দেখতে পেয়েছে, আমরা তো না শুধু। পরে রাতের বেলা কি চিক্কি পুরা শুরু হয়ে গেল গা। পাশে যে বাড়ি ঘর আসলে আসলো, আইসা দেখে হ্যাঁ হাড্ডিটা ভেঙে গেছে। তো ওনাকে বলা হইলো যে এটা কিভাবে হইলো। তুমি বলতেছে যে আমি এনে শুয়ে রয়েছি, নতুন একটা লোক আসলো, আইসা বললো যে ওঠ। আমি বললাম কে আপনি? আমার চিনবি না, ওঠ। আমি উঠলাম, ওইটা বললাম অনকা যা বাইরে যা মসজিদ থেকে। আমি বাইরে কি লিগা? তো ওই যে মনে হচ্ছে চোর ঢাকা ঢুকা হইতে পারে, এখানে হুজুরের অনেক কাজপত্র থাকে, এগুলা নিতে আইলো কিনা এরকম কয়েকবার বলার পরে এখন আমি যাই না। যাবি না? এ করে ধৈরা মানে 4 হাত ধরে এক আসার ওটার ভিতরে, হ্যাঁ আসার দিনের মতনই, মানে ওই আসারের ওই চিৎকারে আমরা মানে সুন্দর আছে, এত জোরে চিৎকার। পরে সকাল হয়ে গেল, হওয়ার পরে গ্রামের যে মুসল্লি আছে গরিব মানুষ, তো ওনার এইগুলা চিকিৎসা করতে টাকা লাগবে। পরে আমরা সবাই আর কি টাকা টুকা তুলে দিলাম, পরে ওনাকে চিকিৎসা আর কি হয়েছে। আসলে ওইটা মানে কি জিনিস ছিল? হ্যাঁ, তো এই ঘটনার পরে হুজুরে ফোন করবো, হুজুরে আসছে। তখন হুজুরে বলা হয়েছে যে আমার যে ঘটনা ওটা বলছে একটা, তখন হুজুরে বললো এখানে জিন থাকে,
তো হুজুর আমাকে বলছে নাপাক অবস্থায় যে থাকবে এখানে তার সমস্যা হবেই হবে। আচ্ছা, হুজুর এই কথাটা বলছে। পরে আমরা ভুলো আর কখনো আমি ওখানে শুনি। আসলে আমি না ওই লোকটার ব্যাপারটা বুঝলাম না, যে কিনা আছাড় দিয়েছিল আর কি ধরে। তো ওইটা কি আসলে অন্য কিছু নাকি সাধারণ কোনো মানুষ? আমার তো মনে হয় না সাধারণ মানুষ এত একটা বৃদ্ধ মানুষকে, বৃদ্ধ হলেও ওজন যেভাবে এইভাবে আছাড় দিয়ে ফেলে দিতে পারে এবং ওই মানুষটা আর লাপাত্তা হয়ে যেতে পারবে না, তাই না? অবশ্য ঠিক, বের কোনো না কোনো না ভাবে মানুষটার লিঙ্ক বের করে দেয়। আসলে কে করেছে এটা? 4টা তালা মারা, 3টা গেটে, বাইরানোর মতো কোনো এটা পিঁপড়া যাওয়ারও কাদা নেই। সে কোথা থেকে আসবে আর কোথা থেকে বাইরে ভয়। আমরা আপনাদের পরিচয়টা একটু প্রথমে আমরা জানি, এবং সবচেয়ে বড় কথা একবার ডরে আমরা মামা ভাগ্নিকে পেয়েছিলাম, আজকে ডরে আমরা 2জন ভাইকে পেলাম। 2 ভাই আমাদের সাথে এই জার্নিতে যুক্ত হয়েছে। তো একটু জানি আপনাদের পরিচয়টা। আমার নাম হচ্ছে দীপু, আমি এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম বিএফ সাইন কলেজ তেজগাঁও থেকে। আমরা থাকি পূর্ব রামপুরাতে। আপনার নাম? না, আমি আতিকুর রহমান শিপু, আমি এসছি পূর্ব রামপুরা থেকে। আর আমার ঘটনা হচ্ছে নরসিংদী জেলার কুমারটেক গ্রামকে কেন্দ্র করে। ওকে, তো আমরা কাকে দিয়ে শুরু করব? বড় ভাইকে দিয়ে শুরু করবো আগে? ওকে, ছোট ভাই যেহেতু বলছে বড় ভাইকে দিয়ে শুরু করার জন্য, ওকে আপনাকে দিয়ে শুরু করছি তাহলে। আপনি বলছিলেন নরসিংদীর কোন এক এলাকায় আপনার ঘটনা, কি ছিল ঘটনাটা আসলে? আমাদের দেশের বাড়িটা হচ্ছে নরসিংদী জেলার শিবপুর থানার গ্রাম হচ্ছে কুমারটেক। তো ওইখানে আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই সেটা হচ্ছে 2007-এ। তো ওই সময় যখন ইন্টার পরীক্ষা দেওয়ার পরে একটা টাইম থাকে, আপনারা সবাই জানেন, ওই সময়ের মধ্যে তো আড্ডাটা একটু বেশি দেওয়াই হতো। তো আমাদের গ্রামের বাড়ির পরিবেশটা এরকম ছিল যে মিডল সাইডে একদম 2 পাশে 3 পাশে 3টা বাজার ছিল। তো বাজারের ডিস্টেন্স ছিল 3 কিলো করে এরকম। তো যে কোনো একটা বাজার থেকে আসতে গেলে ব্রিজ পরে বা পোল পরে। তো একদিন আমি বাজারে বন্ধুদের সাথে আড্ডা দিতে যাই। তো ওইখান থেকে যখন ফিরতে আসি তখন রাত্র 10টা 11টা বেজে যায়। গ্রামের মধ্যে 8টা 9টার মধ্যে সবাই শুয়ে পড়ে। তারপরে একদম নিশ্চুপ পরিবেশটা হয়ে যায় এরকম। তো ওইখান থেকে যখন আমি 10টার দিকে যখন ব্যাক করি তখন আসতে গিয়ে 1টা 2টা ব্রিজের মতো পড়ে। তো একাই আসছিলাম। তো ফার্স্টের যে ব্রিজটা তার আগে একটা মুরগির খামারের মতো থাকে। তো আমি যখন সাইকেল চালিয়ে আসছিলাম তখন লেফট সাইডে আবার মুরগির খামারের পাশে ছিল জঙ্গল। তো জঙ্গলটা পার হয়ে ব্রিজটা থেকে নামতে হয়। তখন হেঁটে আসছিলেন? হেঁটে না, সাইকেল দিয়ে আর কি, সাইকেল চালিয়ে আসছিলাম। তো সাইকেল যখন চালিয়ে আসতেছিলাম তখন দেখি যে হাতের বাম সাইডে একটা মুরগির খামার। তো ওখান থেকে একটা শব্দ আসতেছে। তো নিশ্চুপ গ্রামের মধ্যে একটা শব্দ যখন আসবে তখন তো সাধারণভাবে সবাই খেয়াল করবে। তো আমি দেখলাম বাম সাইডে যদি কোনো হাড্ডিকে কামড়িয়ে খাওয়া হয় যেরকম একটা শব্দ আসে, সেটি হচ্ছে কটর মটর এরকম টাইপের একটা শব্দ আসে। তো এই শব্দটা শুনে আমি তাকাই যে কি ব্যাপারটা কি। তো তাকিয়ে দেখি যে ডিপ একটা কালো যেটা হয়, কালো শেপের মতো কি জানি একটা দেখতে পাই আমি। তো দেখলে আমি কিউরিওসিটি নিয়ে আরো বেশি করে তাকাই আর কি। তাকিয়ে দেখি যে মানুষের একটা আকৃতির কিছু একটা বাচ্চা হাতে, যে মনে হচ্ছে যে সাদা একটা তয়লা কিবা সাদা একটা কাপড় দিয়ে পেঁচিয়ে বাচ্চাটাকে নিয়ে এক হাতে বাচ্চাটাকে নিছে, আরেক হাতে কিছু একটা খাচ্ছে। তো আমি আবার ভালো করে তাকিয়ে দেখি যে ওইখানে ছিল একটা মুরগির ফার্ম। তো হয়তোবা ফার্ম থেকে কোনো একটা কিছু ফেলে দিছে, তো ওইটাই নিয়ে খাচ্ছে। তো ফার্ম থেকে ফেলাইলে সেটা হয় মুরগি ফেলায়, তো মুরগিগুলা নিচ্ছে আর কটর মটর করে চাবিয়ে খাচ্ছে। তো আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম তখন তার হয়তোবা ডিস্টার্ব হয়েছে। তো ডিস্টার্ব হওয়াতে যে সে আমার প্রতি একটা রাগান্বিত ভাব নিয়ে পাশ দিয়ে আমার দিকে তাকিয়েছিল। জি, আমি যখন তাকিয়েছিলাম ও আমার দিকে কিছু একটা যেটা হয় ও আমার দিকে তাকিয়েছিল। তো আমি নাগা তাকানোর মতো করে চলে যাচ্ছি, কারণ আমি একটু ভয় পাইছি। তো যখন চলে যাচ্ছি তখন সেও মনে হচ্ছে যে আমার ওই প্যাডেলের সাইকেলে যে গতি ওই গতিতে আসতেছে। পিছনে আমার সাইডে একদম বরাবর করে কিছু একটা চলে আসতেছে।
একই গতিতে আসতেছে। তো আমি আর জিনিসটা খেয়াল করলাম না। আমি চিন্তা করলাম যে যদি এখন ভয় পাই তাহলে হয়তোবা ভয়ের কারণে আমি স্ট্রোক করতে পারি, কিংবা ভয়ের কারণে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। যেহেতু আপনি সাইকেল চালাচ্ছেন, জি জি, সো একটু সাহস নিতে হবে। আর যেহেতু একটা কিছু আমি দেখছি, ও আবার করলো কি যে বাচ্চাটাকে নিয়ে আমার সমান গতিতে দৌড়িয়ে আসতেছে। তো আস্তে আস্তে এক পর্যায়ে দেখলাম যে আমি চলে আসছি, ব্রিজের নিচে নামতে গেছি, তখন সে আমাকে আইসা পিছনের সাইকেলের ক্যারিয়ার, যেটা আপনারা জানেন যে পিছনে বসার জন্য একটা জায়গা থাকে, জি, ওইটাতে কিছু একটা আমাকে সাইকেলটা উঁচা করে ধরছে। তো উঁচা করে ধরার ফলে যে পিছনের যে চাকাটা থাকে ওইটা কিন্তু ঘুরছে, কিন্তু আমি স্ট্যান্ড বাই জায়গাতে দাঁড়িয়ে আছি হ্যান্ডেলটা ধরে। তো আমি এই যে পেডাল পাড়াচ্ছি, পাড়ানোর ফলে চাকাটা শুধু স্পিডে ঘুরতেছে, বাট ওই জায়গা থেকে নড়তেছে না। তো এক পর্যায়ে 2-1 মিনিটের মতো যখন আমি পেডাল পাড়ানোর পরে সে হঠাৎ ছেড়ে দেয়। তার ইচ্ছা ছিল যে সে আমাকে কোনো একটা ক্ষতি করবে বা কোনো একটা অ্যাক্সিডেন্টের মতো করে আমাকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে যাবে। আল্লাহ আল্লাহ করে তো ওই সিচুয়েশনটা হ্যান্ডেলটার মধ্যে আমি একটু জোরপূর্বক ধরে রাখি, তার কারণে আমার অ্যাক্সিডেন্টটা হয় না, আর সাধারণ গতিতে আমি নেমে যাই। আচ্ছা, এখানে মনে করেন যে যেহেতু সে আপনার মানে সুইটের ক্যারিয়ার ধরেছিল, তো সেখানে তো আপনার প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল সে, মানে পিছনে হাতের নাগালে ছিল। তাহলে সে তো আপনাকে আরো অন্যভাবে ক্ষতি করতে পারতো, কিন্তু ও চাচ্ছিল হয়তোবা যে সাইকেলের কোনো একটা অ্যাক্সিডেন্ট করাবে আমাকে, সাইকেল দিয়ে হয়তোবা কোনো একটা অ্যাক্সিডেন্ট করে। তখন ওই মুহূর্তে আপনি পেছন থেকে তাকাননি বা কিছু করেননি, কি আপনার সুইটটাকে ধরেছে? হ্যাঁ, ওই মুহূর্তে আমি চিন্তা করলাম যদি আমি তাকাই তাহলে আমি একটা ভয় পাবো, ভয় পেলে আমি ওই জায়গা থেকে আসতে পারবো না। ওই জায়গা থেকে যখন নামতে চাই ওইটা ঢালও একটু বেশি, তার কারণে স্পিডটা একটু বেশি ছিল। তবু আল্লাহ একটু সহায় ছিল, তার কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয় না। ওই এলাকাটার মানে ওই যে জায়গাটার কথা আপনি বললেন, এর আশেপাশে কোনো বাড়ি ঘর বা কোনো কিছু আছে কি? আমাদের গ্রামের পরিবেশটা এরকম যে গ্রামের যে 3 কিলোমিটার পথের মধ্যে গোটা 10 বা 20 এরকম বাড়ি হবে, 20টা বাড়ি হবে। 3 কিলোমিটারের মধ্যে যদি 20টা বাড়ি থাকে তাহলে তো বুঝেনি যে কিরকম ফাঁকা থাকবে। আপনি যে জায়গার কথা বলছেন সেই জায়গায় আশেপাশে ওই মুহূর্তে কোনো মানুষ বা কোনো বাড়ি ঘর কিছু ছিল না, রাইট? তো এইটা হচ্ছে আমার ফার্স্ট, এইটা হচ্ছে আপনার প্রথম যে অভিজ্ঞতাটার কথা বলছেন সেটা হয়েছে। তারপর আর কি ধরনের প্রবলেমের মধ্যে আপনি? তারপরে হচ্ছে যে আমি তো আগে বললাম যে আমাদের বাড়িটা হচ্ছে মিডলে, একদম মধ্যস্থানে। তো আরেকটা বাজারে যখন আমি তো বেশি একটা আড্ডা দিতাম তখন, তো আরেকটা বাজার থেকে যখন আমি আড্ডা দিয়ে আসি, তো ওখানে কতদিন পরের ঘটনা? এইটা ওই প্রথম ঘটনার 6 মাস পরের ঘটনা হচ্ছে এইটা। আচ্ছা, যে আমি যখন আরেকটা বাজার থেকে আসি তখন ওই বাজারের ডিস্টেন্স ছিল 2 কিলোমিটারের মতো এরকম। তো ওখান দিয়ে যখন আসি তো ওই বাজারটা দিয়ে আসতে গেলে 3টা জঙ্গল পড়ে, এরকম বাঁশ ঝাড়ের জঙ্গল যেটা। আর আরেক প্রথম জঙ্গলটার মধ্যে হচ্ছে একটা গাব গাছ আছে, যে গাবের গাছ বলে। তো আমি যখন ওই বাজার থেকে আসতে গেছি তখন দেখলাম যে ওইখানে কিছু একটা ডাকতেছে, পেঁচা যেরকম একটা আওয়াজ করে ওইরকম টাইপের একটা আওয়াজ করতেছে। তো আমি চিন্তা করলাম যে কয়টার সময়টা? সেটা হচ্ছে রাত্রের 9টা কিংবা 10টা। তো আমাদের এখানে 8টাই তো সবাই শুয়ে যায়। সেই জন্যই সাধারণত হচ্ছে পেঁচা একটু মোটামুটি গভীর রাতেই ডাকে, কিন্তু গ্রামের মধ্যে এই সময়টাই অনেক গভীর রাতের মতো হয়ে যায়। রাইট। তো ওইখানে যখন আমি 9টার দিকে আসতেছিলাম তো ওইখানে দেখি যে পেঁচা ডাকতেছে। তো সাধারণভাবে পেঁচা ডাক তো বোঝাই যায়, কিংবা বাচ্চাদের মতো দেখবেন একটা আওয়াজ করে পেঁচা, ওয়া ওয়া এরকম টাইপের একটা আওয়াজ শব্দ করে, মনে হয় যে একদম বাচ্চারাই মনে হয় যে কান্নাকাটি করতেছে। পরে একটু ভয় ভয় কাজ করছে অবশ্য। তো ওইখান থেকে যখন ক্রস করে আরেকটা জঙ্গল আসি, তো আমাদের এখানে হচ্ছে। আপনি কি তখন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটেই যাচ্ছিলেন নাকি তখনও সাইকেলেই যাচ্ছিলেন? রাস্তাগুলো হচ্ছে জঙ্গলের মাঝখান দিয়েই, পায়ে হাঁটা পথ। আপনি কি হেঁটে যাচ্ছিলেন? না, আমি তখন যাচ্ছিলাম সাইকেল দিয়ে। যখন সাইকেলে আসি তো একটু ভয় লাগছে, চিন্তা করলাম যে একটু পেডালটা জোরে পাড়া দেই। তো পেডালটা জোরে পাড়া দেওয়ার কারণে আমার চেইনটা পড়ে যায়, খুলে পড়ে যায় যে কোনো কারণে। তো আমি নাইমা সাইকেলটা নিয়ে হাইটে আবার আসি। মানে আপনি যখন হেঁটে আসছেন আশেপাশে একদম নীরবতা, অন্ধকার, কোনো মানুষজন নাই, জি, এমন একটা মানে পায়ে হাঁটা রাস্তা দিয়ে আপনি
সাইকেল নিয়ে হেঁটে হেঁটে আসছি, ওইরকম পরিবেশটা ছিল ওইরকম। তো আসতে গিয়ে যখন প্রথম জঙ্গলটা ক্রস করলাম, দ্বিতীয় জঙ্গলের কাছাকাছি আসি, তার মধ্য জায়গাতে কিছু কবর আছে, যে আপনারা জানেন যে গ্রামের কবরগুলো এক জায়গাতে দেওয়া থাকে। তখন হচ্ছে চাঁদনি রাত, ওই জায়গাতে অনেকগুলো কবর থাকে, তো তার মধ্যে একটা পিচ্ছির কবর আছে, ছোট একটা কবর দেখে ওইদিকে আমি তাকাই, কবরগুলোর দিকে তাকিয়ে দেখি যে একটা পিচ্ছির কবর। তো ওইখান থেকে একটা পিচ্ছি কবরের পাশে দাঁড়ায় আছে। কবরগুলোর দিকে যখন তাকাই তখন হচ্ছে পিচ্ছির কবরের দিকে আমার চোখটা যায়। তো কবরের পাশে একদম পিচ্ছি দাঁড়ানো, তার গায়ে কোনো কাপড় নাই। কত বয়সের হবে? পিচ্ছি একদম 1-2 বছর। আমি যখন যাচ্ছি মনে হচ্ছে যে সে আমার দিকে লক্ষ্য করে বড় বড় মাটির গোলা দিয়ে কিছু একটা নাড়াচাড়া করতেছে, যে সে আমাকে ঢিল দিবে। তো আমি এইরকম একটা ধারণা করলাম যে ও মনে হচ্ছে যে আমাকে ঢিলই দিবে। এটা ধারণা করতে করতেই দেখা যাচ্ছে যে ও আমাকে সত্যি ঢিল মারলো আর কি, আমার দিকে লক্ষ্য করে ঢিল মারছে। যে সাধারণত এই পিচ্ছি এত বড় মাটির গোলা হাতে নিয়ে ঢিল মারা সম্ভব না। কতটুকু দূরে ছিল তখন? সেটা হচ্ছে 30-40 গজ এরকম দূরে। কিন্তু ঢিলগুলা কিন্তু আমার গায়ে পড়তেছিল না কোনোটাই, মনে হচ্ছে যে আশেপাশে ঢিল মারতেছে। সে আমাকে ভয় দিকে চাচ্ছে কোনো একটা ক্ষতি করার জন্য, হয়তো ভয়ের কারণে স্ট্রোক আসে, কিংবা ভয়ের কারণে মানুষ কিন্তু অনেক সময় মারাও যায় বেশি ভয় লাগলে। তো তখন আমি খুব একটা ভয় পাই, ভয়ে একটু হাঁটার গতিটা একটু বাড়িয়ে দিই। কবরগুলার একটু সামনে ছিল আবার মসজিদ, তো মসজিদে আবার আলো জ্বলতেছিল। তো আমি খালি দোয়া করতেছি, আল্লাহ আল্লাহ কোন সময় মসজিদের কাছাকাছি যাব, আমি জানি যে মসজিদের কাছে গেলে যে কোনো ক্ষতি করতে পারবে না, কিংবা আলো আছে ওই জায়গাতে, কোনো কিছু আসতে পারবে না। তো এটার জন্য আমি ওয়েট করতেছিলাম এবং স্পিডটা বাড়িয়ে দিছিলাম। তো মনে হচ্ছে যে একটার পর একটা সে আমাকে ঢিল ফেলতেছে। তো খুব ভয়ে আমি এক পর্যায়ে লাস্টে সাইকেল নিয়েই দৌড় দিই, 2 হাতে সাইকেল ধরে মসজিদের কাছাকাছি করে চলে আসি এবং আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহর নাম স্মরণ করে ওই যাত্রায় আমি বেঁচে যাই। এইটা হচ্ছে আমার সেকেন্ড স্টোরিটা আমার কাছে মানে জাস্ট আমি যখন ওই ইমাজিন করছি রেহান, মানে অন্ধকারের মধ্যে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে এবং গায়ে কোনো কাপড় নেই এবং অদ্ভুত ভাবে সে মাটির গোলা দিয়ে ঢিল মারতেছে এবং কবরস্থানে সেটা, মানে সুরেটলি এটা একটা খুবই ভয়ঙ্কর একটা বিষয় মনে হচ্ছে আমার কাছে। এটা চিন্তা করে যাই হোক, মানে ফরচুনেট আপনি যে ওখানে তেমন কিছু হয়নি। তারপর থার্ড স্টোরিটা হচ্ছে আমাদের বাড়ি থেকে, আর আমার স্টোরিগুলা কিন্তু সবগুলাই মোটামুটি ব্রিজ কেন্দ্রিক। আপনার এলাকার কোনো মানুষ এই জায়গাগুলোর মধ্যে এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছে কিনা? জি জি জি, এটা হচ্ছে আমাদের গ্রামেরই সবাই মোটামুটি জানে যে ওই জায়গাগুলো বা ওই স্পট গুলা কিন্তু খারাপ, যে সচরাচর মানে অনেকেই কিছু না কিছু ফেস করেছে। রাইট রাইট। এর পরের স্টোরিটা শুনি যেটা আপনি বলছিলেন। জি জি, এটা থার্ড স্টোরিতে আসি। সেটা হচ্ছে, তো আমি তখন স্মোক করতাম। তো স্মোক করার জন্য আমি আমাদের গ্রাম থেকে পাশের একটা গ্রামে যাই। তো আমি যখন সাইকেলে যাই, তো বাজারগুলো একটু দূরে দূরে, দোকানগুলো দূরে দূরে হয়, তার কারণে সবাই মোটামুটি সাইকেল একটু ব্যবহার করে। তো সাইকেল দিয়ে আমি যাচ্ছিলাম, ওই বাজারটাতে যাচ্ছিলাম, একটা ব্রিজ ক্রস করে আমি বাজারে গেলাম। তো বাজারে গিয়ে দেখলাম দোকানদার ঘুমিয়ে পড়ছে, ওনাকে ডাইকে সদাই নিলাম। নেওয়ার পরে যখন ব্যাক করতেছিলাম তখন কোনো মানুষ নেই, আর ওই ব্রিজটার পাশে ঝিল, ডান পাশেও ঝিল, বাম পাশেও ঝিল, আর পানি আর পানি। তো ব্রিজ থেকে যখন আমি নামতেছিলাম, ব্রিজের উপর মাঝখানের জায়গাটুকু সমতল, তো অতটুকু জায়গা একটু 20-30 কদমের মতো হাইটা যেতে হয়, এরকম দূরত্ব। তো ওই জায়গাতে আমি দেখতে পাই যে কিছু একটা ডান পাশ থেকে বাম পাশে মনে হচ্ছে যে দাঁড়িয়ে আছে লম্বা করে, ওইটার ফাঁকা দিয়ে আমি আবার যাচ্ছি। তো আমি জিনিসটা খেয়াল করলাম যে এত বড় জিনিসটা কি, কালো করে। তারপর চিন্তা করলাম না, ওইদিকে তাকাবো না, কারণ হচ্ছে কেউই নাই ওই সময়, যে তাকাইলে যদি আবার ভয় পাই। তো কিছু একটা আছে আমি আন্দাজ করতে পারছি। তো আমি ওইটাকে ক্রস করে ওইটার ফাঁক দিয়ে চলে আসছি। যখন আমি সামনে আসি তখন হয় মূল ঘটনাটা, সেটা হচ্ছে একটা বার্চার মধ্যে ছিল গাব গাছ। ওই গাব গাছটার দিকে লক্ষ্য আমার চোখটা যায়। মোবাইলের যে এরকম একটা আলো পড়ে, অন্ধকারের মধ্যে আলো পড়লে, তো ওই রকম একটা আলো পড়তেছে যে গাব গাছটার মধ্যে।
আমি যখন তাকাই দেখি যে কিছু একটা যে বিকৃত অবস্থায় চেহারা থাকলে অ্যাক্সিডেন্ট করলে মানুষ, তো এই অ্যাক্সিডেন্টের চেহারাটা যেরকম হয় এরকম ভাবে কিছু একটা গাছের মধ্যে লেগে দাঁড়িয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওইটার সাথে আমার আই কন্টাক্ট হয়। তো তাকানো অবস্থা ওইটা একটা হাসি মারলো, একটা ভেঞ্চি টাইপের একটা হাসি মারলো। হাসি দিয়ে বলে যে কোথায় যাস, এরকম টাইপের একটা সাউন্ড করলো। তো আমি তো ভয়ে একদম ফ্রিজের মতো হয়ে গেছি। চিন্তা করলাম যে মনে মনে চিন্তা করতেছি এখন যদি আমি ভয় পাই তো সেইখানে আমি আর যাইতে পারবো নাকি বা সেন্সলেস হয়ে যাব। তো আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে করে সাহস সঞ্চয় করে আমি চলে আসি। এটা হচ্ছে আমার থার্ড স্টোরি। মানে আপনার স্টোরিগুলোতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানে আপনি বিশেষ করে রাতের বেলায় এই আপনার সাইকেল চালানোর পথে এই ঘটনাগুলো ঘটেছে এবং সেখানে কোনো না কোনো ভাবে আপনি সেভ হয়ে গেছেন এবং ধরনের কিছু কিছু জায়গায় মনে হতে পারে যে হয়তোবা ভয়ের কিছু নেই বা মানসিক হ্যালুসিনেশন থেকে কোনো ধরনের কোনো কিছু কিনা। তবে শুধু এতটুকুই বলার আছে, যারা যখন যেই ঘটনাগুলো ফেস করে আমরা যাদের কাছে সরাসরি শুনতে পাচ্ছি, তাদের চোখ মুখে দেখতে পাচ্ছি, আমাদের আসলে বিষয়গুলো তখন বিশ্বাসযোগ্য বলেই মনে হয়। রাইট। এবার আমরা একটু ছোট ভাইয়ের দিকে যাই। আমি সুমন ভাইয়ের প্রসঙ্গে মানে কথার টেনে একটু কথা বলি। যার সাথে ঘটে অ্যাকচুয়ালি সেই বুঝতে পারে যে ব্যাপারটা কি। আমার কয়েকটা নিজের সাথে ছোটখাটো ঘটনা আছে, তো সেগুলো আগে শেয়ার করছি, দেন আমি আমার প্যারেন্টস থেকে শোনা ঘটনাগুলো শেয়ার করছি। আমার সাথে যেটা, এটা আমার অ্যাকচুয়ালি প্রেজেন্ট বাসাই। তো আমি রামপুরার বাসায়, পূর্ব রামপুরাতে, যেটা এখানে আমি আমাদের সবারই পার্সোনাল আলাদা করে রুম, এটা আমার নিজস্ব বাসাই। তো আমি যেই রুমে ঘুমাই সামহাউ ওই বাসায় কিছু একটা আছে, যেটা সবাই জানে না। অ্যাকচুয়ালি আমি আর আমার এই ইমিডিয়েট বড় ভাই জানে। আপনারা দু ভাই জানেন? হ্যাঁ। তো অ্যাকচুয়ালি যাদের কাছ থেকে আমরা বাড়িটা কিনেছিলাম উনি বলেছিল, মানে ওনার ছেলে হচ্ছে আমার ফ্রেন্ড আর কি। তো উনি বলেছিল যে মানে তোদের বাসায় তো এরকম কিছু একটা আছে অলৌকিক বা যা দেখা যায় না, বাট তোদের কোনো ক্ষতি করবে না, এই টাইপের কিছু একটা। তো আগে কি আপনার ফ্রেন্ডরা ওই বাসাতে থাকতো? হ্যাঁ, ওদের কাছ থেকে আমাদের বাসাটা কেনা। তারা কি এই ধরনের কোনো কিছু কারণেই কি বিক্রি করে দিয়েছে? না, এটা সঠিক বলা যাচ্ছে না, মানে ওরা কোন কারণে বিক্রি করেছে, বাট তারা আমাকে বিক্রির পর বলেছিল এটা। এনিওয়ে, আমি আমার ঘটনায় যাচ্ছি। তো আমি যখন একদিন ঘুমাতে গেলাম, তো আমাদের বাসার করিডোরটা অনেক বড়, মানে চারপাশ দিয়ে ঘেরাও করা করিডোর। তো আমি জাস্ট আমার জানালা দিয়ে আমি দেখলাম করিডোর বাইরে জাস্ট ছায়ার মতো একটা জিনিস। তো আমি দৌড়ে এসে ফার্স্টে আমার ভাইকে বললাম, আমার ইমিডিয়েট বড় ভাইকে বলার পর উনি তো হেসে উড়িয়ে দিল, আম্মু আব্বু সবাই হেসে উড়িয়ে দিল। তোর এগুলো হয় না, মনের ভুল বা হ্যালুসিনেশন। আপনি করিডোরে দেখেছেন? হ্যাঁ, করিডোরে দেখেছি একটা জাস্ট ছায়া। কখন দেখেছেন এটা? আমি ঘুমাই নর্মালি প্রায় রাত 12টা পরে ঘুমাই আমি, আমার অ্যাজুয়াল টাইম। তো তখন দেখেছিলাম। তো আরেকদিন আমি জাস্ট দেখলাম আমার রুমের ভিতর, ওই দিন দেখলাম করিডোর, এরপর আমি দেখলাম আমার রুমের ভিতর জাস্ট হাঁটা চলা করতেছে। তখন জাস্ট আমি মানে চোখের পলক ফেললাম, দেন আবার তাকলাম, জিনিসটা ভ্যানিশ। তো এটা আমি হ্যালুসিনেশনই ভাবলাম। তো অ্যাকচুয়ালি পরে যেটা শুনেছিলাম, আমার ভাইয়া আমাকে বলেছিল আমি যেদিন ঘুমিয়েছিলাম কিছু একটা আমার, এটা জাস্ট 1 মাস আগের ঘটনা, কিছু একটা আমার চাদর ধরে নাকি টানাটানি করতেছে, এটা আমার এই ভাইয়া দেখেছে। তো আমি তখন ঘুমাচ্ছিলাম। আচ্ছা, আপনি তাহলে একটু আপনার ভাইয়ের কাছে জানেন আপনি কি দেখেছিলেন, অ্যাকচুয়ালি কি ঘটছিল? জি, আসলে হচ্ছে যে করিডোরটা, ওইটার পাশে হচ্ছে জানালাটা। তো যেভাবে শুয়েছিল সেটা হচ্ছে জানালাটা ছিল পায়ের সাইড দিয়ে। তো কিছু একটা ছায়া জানালার পাশ দিয়ে ভিতর দিয়ে হাত দিল, হাত দিয়ে মনে হচ্ছে যে চাদরটা টানাটানি করে ওকে কাছে নিয়ে আসতে ওরকম একটা চেষ্টা করতেছিল। বিছানার চাদরটা টেনে ওকে যাতে কাছে নিয়ে আসতে পারে, কিবা ওকে টাইনা। যে আপনি কি কোনো কিছু দেখেছেন যে কি টানছে ওকে? হ্যাঁ, যে একটা ছায়া মতো এরকম করে একটা মানুষ দেখলাম, মানুষের আকৃতি, সেটা মানুষ না, ছায়ার মতো বিছানার চাদর জানালার কাছে নেওয়ার চেষ্টা করছে। রাইট, এরকম করে টেনে তাকে জানালার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। তো এইটা হচ্ছে আমি দেখলাম। আরো অনেক ছোটখাটো ঘটনা হয়, যেমন এখনো ইভেন রাইট নাও আমাদের বাসায় এটা ঘটছে। সেই ঘটনার পর থেকে আমরা দুইজন বেড শেয়ার করে একই রুমে ঘুমাচ্ছি। তো রাতে যখন 1টা, 1:30, 2টা, তখন দেখা যায় যে মানে ছাদে ধূপধাপ শব্দ হচ্ছে। মানে কেউ একদিন হচ্ছে কি মানে আমার ভাইয়া হচ্ছে কবুতর মানে পালে, তো এটা আমরা দুইজনই করি, শখ আমাদের। তো নর্মালি ভাবছিলাম যে চোর হবে, তো কবুতর চুরি করার জন্য এসেছে। আমি আর আমার ভাই একদিন লাঠি নিয়ে যাই, তো গিয়ে দেখি না, কিছুই নেই। নেক্সট দিন সেম কাহিনী,
মানে ধূপধাম ধূপধাপ টুংটাং টুংটাং, মানে তারপর আবার ছাদে কেউ কথা বলতেছে, মানে প্রায় এখন থেকে মানে ওঠার 1 মাস পর থেকে রাইট নাও এখনো এগুলো চলতেছে। আপনারা এই বাড়িতে উঠেছেন কতদিন হয়েছে? আমরা প্রায় 4 মাস। মাত্র 4 মাস যাবত আপনারা এই বাড়িতে উঠেছেন। বাড়িটা আপনারা বানিয়েছেন? না, আমরা রেডিমেড কেনা বাড়ি। আচ্ছা আচ্ছা। তো এটা আমরা ইউজ টু হয়ে গেছি অ্যাকচুয়ালি যে এই ঘটনার সাথে। মানে এটা কি মানে আপনারা 2 ভাই দেখেছেন এই বাসায়, নাকি আপনাদের আরো বাবা মা বা অন্য কেউ? ওরাও মেবি জানে কিন্তু বলতে চায় না, আমরা নিজেদের মাঝে শেয়ার করে না যে ভয় পাওয়া যাবে বলে। হ্যাঁ, আমার প্যারেন্টস থেকে যেগুলো শোনা, মামার ঘটনায় যাচ্ছি, তো সেটা প্রায় বছর 20 আগে হবে। তো আমার মামা তখন, আমার নানু বাড়ি হচ্ছে নরসিংদীর রায়পুরায়। আচ্ছা। তো বাজার থেকে ওনার বাড়ি, আমাদের নানি বাড়িটা হচ্ছে 1 কিলোমিটার দূর। কোন একটা দরকারি শহরে গিয়েছিল, তো উনি শহর থেকে ব্যাক করা পথে তখন প্রায় রাত 11টা-12টা বাজে। নর্মাল তো 8টা-9টা গ্রাম ঘুমিয়ে যায়। তখন একদম মিডল রাত। তো উনি যখন একটা গার্লস স্কুল পড়ে, তো জায়গাটা খারাপ, তো উনি যখন ওইখানে আসতেছে, জাস্ট ওনার পাশে একটা খালের মতো বড় পুকুর, সেখানে একটা 10 কি 12 ফিট লম্বা মহিলা 2 হাত উঁচু করে দাঁড়িয়ে আছে খালের মধ্যে। কি খালের পানিতে নাকি পানিতে? এটা কোয়াইট ইম্পসিবল ফর হার। তো উনি এটা দেখে, মানে আমার আন্টির বাসা ছিল পাশেই, দৌড়ে আন্টির বাসায় যায়। তো আন্টির বাসায় যাওয়ার পর দেখেছে সবাই ঘুমায়। তো উনি বিরক্ত হয়ে গেল, ধুর এত রাতে সবাইকে জাগাবো না, আমি নিজেই চলে যাব। তো ওইখানে আরেকটা পুল পড়ে, ছোট একটা পুলে গিয়ে দেখে অ্যাজ ওয়েল এজ সেম ঘটনা, ওই মহিলাতেই ওই সেম অবস্থায় হাত উঁচু করে দাঁড়িয়ে আছে। তো এটা দেখে চিন্তা করলো না, আমি আর যেতে পারবো না, আমি আমার খালাকে ডাক দিয়ে নিয়ে দেন যাই। তো গেল, গিয়ে ডাক দিয়ে বলো যে এই ঘটনা, বাড়িতে নিয়ে যাও। তো বাড়িতে গেল। এটা হচ্ছে আমার মামার ঘটনা। ওকে, তারপর আপনার বাবা মার কাছে আপনি আরো কিছু শুনেছেন? হ্যাঁ, আম্মুর কাছে যেটা শোনা, আমার নানা ছিল অনেক সাহসী, ঠিক আছে। তো আমার নানা একদিন ওই পুল দিয়ে হেঁটে যাচ্ছিল আমাদের নানু বাড়ির। তো একটা পুল ক্রস করতে হয়, পুলে দেখলো যে জাস্ট একটা বিশাল বড় হাতি শুয়ে আছে। তো নানা তো জাস্ট মানে তখনকার মানুষ অনেক কিছুই বুঝেন, প্লাস একটু পরহেজগার টাইপের মানুষ। তো হ্যাঁ, উনি হচ্ছে দেখেই বুঝেছে এটা প্যারানরমাল কিছু একটা। আর এটা স্বাভাবিক, কারণ ওই হাতি আমাদের এলাকায় অ্যাভেলেবেল না যে একটা হাতি এখানে এসে এভাবে এত রাতে, তখন রাত 11টা-12টা এরকম। তো বলে যে তুই কি যাবি নাকি অন্য একটা ব্যবস্থা করবো? তখনও যায় না। আপনার নানা বলছে? হ্যাঁ, আমার নানা বলছে। তো তখনও যায় না। আমার কাছে ডিয়াসলাই ছিল, জাস্ট ওইটা ম্যাচের কাঠে একটা জাস্ট জ্বালালো, জিনিসটা ভ্যানিশ। তো উনি জাস্ট সামনে গেল, সামনে যাওয়ার পরে দেখলো যে আবার একই জিনিস শুয়ে আছে। উনি তখন সূরা ইয়াসিনটা ওনার জানা ছিল, ওইটা উনি সূরাটা পাঠ করলো। পাঠ করার পর মানে জিনিসটা ভ্যানিশ। তো উনি সেটা মানে বাড়িতে ইজিলি চলে গেল। তো আরেকটা হচ্ছে আমার বাবার মুখে শোনা। তো আমার বাবার আব্বু মানে আমার দাদা, উনি হচ্ছে মাছ ধরতো যখন যুবক ছিল উনি। তো 21-22 বা 25-26 বছর বয়সে। তো রাত্রেবেলা মাছ ধরতো, খুব গভীর রাত মাছ ধরতে গেছে উনি একা রাতের বেলা। তো ঝাঁকি জাল যেটাকে বলে, মানে জাস্ট ছুঁড়ে যেটাকে মারে জালটা, ওই জালটা নিয়ে তো জাস্ট উনি জাল ছুটছে। উনি যে পাশে মাছ ধরছে ওইটার অপোজিট পাশে আরেকজনই মাছ ধরতেছে, কিন্তু উনি বুঝতে পারছে যে সেটা মানুষ না, সেটা প্যারানরমাল কিছুই, কারণ এত রাতে ওই জায়গায় অন্য কেউ মাছ ধরা পসিবল না। জাস্ট 2 কি 3 মিনিট পর ওই জিনিসটা ভ্যানিশ। উনি ভয় পেল না, উনি অনেক সাহসী ছিল আমার দাদা। তো উনি মাছটা ধরে, উনি মাছের যে মানে ঝাঁপিটা ছিল, ওই ঝাঁপিটা হাতে করে নিয়ে যাচ্ছিল। তো হঠাৎ করে একটা কালো বিড়াল আসলো, এসে মানে বিড়াল বলতেছে মাছ দাও, মানে 2-3 বার রিপিট করলো। উনি মানে পিছনে তাকাচ্ছে না, জাস্ট ওনার কথা হচ্ছে আমি পিছনে তাকালে ভয় পাবো বা সেন্সলেস হয়ে যাব, এই টাইপের কিছু একটা। তো মাছ দাও এরকম করতে করতে ওনার বাড়ির কাছে গিয়েছে। তো মাছ না দেওয়ার পর উনি বলতেছে, মানে ওই বিড়ালটা বলতেছে আজকে মাছ দিলে না, কাজটা ঠিক হলো না, এটা বলে ওই বিড়ালটা চলে গেল। তারপর উনিও মানে দাদাও বাসায় চলে গেল। তো আরেকটা হচ্ছে আমার এই যে মেবি ভাইয়া মিস করেছে ঘটনাটা, ওইটা ছিল আরেকটু প্যারানরমাল, ওইটা খুবই ভয়ঙ্কর একটা ঘটনা। ওইটা হচ্ছে আমার নানু বাড়িতে একটা ছেলে, ওর নাম খুব সম্ভবত জি মনে হয়েছে ঘটনাটা। আচ্ছা, তাহলে আপনার কাছে শুনি আমরা, যেহেতু মূল ঘটনাটা আপনার সাথেই ঘটেছে। তখন ছোটবেলায় আমি ইয়েতে আসি, গ্রামে যাই, একবার বেড়াতে যাই। তো
বেড়াতে গেলে দেখি যে ছেলেটা হচ্ছে আমাদের নানি বাড়িটা হচ্ছে মোটামুটি অনেক বড়, আম গাছ, আমের সময় যায় ওই সিজনে দেখতে পারি ওই ছেলেকে ডাকলে আম টাম পেরে দেয় বা আমাদেরকে খাইতে দেয় আম। ছেলেটা অনেক ভালো ছিল। আচ্ছা, ছেলেটার সাথে আমরাও খেলাধুলা করতাম। আমার এজের ছিল ছেলেটা, হচ্ছে তখন আমি ক্লাস 5 পড়ি, তখন বড়ই মোটামুটি। ওই ছেলেটা আমার সাথে তখন খেলাধুলা করতো। তো ও যখন একদিন সন্ধ্যায় হয়েছে কি যে ও হচ্ছে টয়লেট আসে, আপনারা জানেন যে আগেকার দিনে টয়লেটগুলো একটু বাসা থেকে দূরে হতো বা টয়লেটগুলো খোলা জায়গাতে সবাই টয়লেট করতো এরকম। তো ও হচ্ছে ওর বোনকে ডাকে যে আমার তো টয়লেটের প্রেসার পড়ছে, তুমি একটু আসো, আয়েশা একটু দাঁড়াও, আমি টয়লেট করতে যাব। তো গ্রামের রাস্তাগুলাকে বলা হয় যে সড়ক বলে আর কি, যে ওই সড়কের একটা পাশে দুইটা তাল গাছ ছিল আর একটা তুলা গাছ ছিল। তো তুলা গাছটা ছিল বিশাল। তো ওইখানে মোটামুটি সব ছেলেরাই বা সব বাচ্চারাই গিয়ে টয়লেট করতে যেত। পাশে ধানের ক্ষেত ছিল, তো ওই ক্ষেতের পাশে ওই ছেলেটা বসছে, বসে বলে যে আপু তুমি সড়কে দাঁড়াও, রাস্তাটায় দাঁড়াও, আমি একটু টয়লেট করে আসতেছি। তো যথারীতি ওর বোন রাস্তার দিকে গেছে, তখন সেটা হচ্ছে 9টার দিকে কিংবা 10টার দিকে। জি জি, রাত 9টা-10টার দিকে, অনেক রাত। তো ওইখানে সড়কের মধ্যে বা রাস্তার মধ্যে ওর বোন দাঁড়িয়ে ছিল। তো ও গেল টয়লেট করতে। তো টয়লেটের মধ্যে ওর বোন আবার করলো কি, যে চিন্তা করলো যে টয়লেট করতে তো টাইম লাগে, তো ওই টাইমটুকু আমি একটু বাড়ি থেকে আবার ঘুরে আসি। ওই ভেবে ওর বোনটা চলে গেল। তো বোনও অবশ্য ছোট ছিল, যে ওই রকম বড় ছিল না। তো এইভাবে ওকে বসায় রেখে চলে আসছে ঘরে। তো ঘর থেকে মোটামুটি 15-20 মিনিট কিংবা আধা ঘন্টা এরকম একটা টাইম হয়ে গেছে। তো চিন্তা করতেছে যে শ্যামল করে যে ছেলেটা, ও এখনো টয়লেট হইতেছে না, ব্যাপার কি। তো আবার ঘর থেকে ওই ওর বোনটা চলে আসে, আয়েশার রাস্তার মধ্যে আয়েশা ওকে ডাকে যে এই শ্যামল কি ব্যাপার, তোর কি টয়লেট হয় না এখনো? ওর থেকে কোনো রেসপন্স আসতেছে না, কোনো শব্দ দিতেছে না, যে ব্যাপার কি। কোনো বোনটা ভাবতেছে কোনো আওয়াজ আসতেছে না, তো ঘটনা কি। তো এইরকম এক পর্যায়ে 40 মিনিট 1 ঘন্টার মতো হয়ে যায়, ডাকাডাকি করে। 1 ঘন্টা পরে ওর বোনটা আবার একটু ভয়ে কিছু বলতেছিল না, কারণ হচ্ছে ওর বোনকে বলছে দাঁড়াইতে, ওর রাইখা চলে আসছে। তো ভয়ে আবার বাড়িতে এসে কিছু বলতেছিল না, যে আমি তো রাইখা চলে আসছিলাম, এরকম কিছু বলতেছে না। 1 ঘন্টা পরে জিনিসটা একটু দেরি করে জানায় বাসাতে। আচ্ছা, বাসাতে যখন ইনফর্ম করে, তখন ওদের বাসা থেকে ওর ফ্যামিলি, বাবা মা ভাই বোন সবাই এসে আগে দেখে, খুঁজতে বের হয় যে শ্যামল কই। তখন আবার সিজন ছিল, পানির সিজন। আচ্ছা, তো চিন্তা করলো যে ও কি আবার পানি টানিতে পড়ে গেল কিনা। তো এই আতঙ্কে সবাই একটু এদিক ওদিক ছুটাছুটি করতেছে। তো এই ছুটাছুটি দেখে সবাই একটু চিল্লাপাল্লা করে আবার ছুটাছুটি করতেছে। তার কারণে গ্রামের মানুষগুলো তো জানেনি, সবাই খুব অ্যাক্টিভ বা সবাই খুব মিশুক থাকে। তো জিজ্ঞেস করতেছে যে ঘটনা কি, তুমি চিল্লাচিল্লি করতেছো কেন, কিবা কই এত ছুটাছুটি করতেছো তোমরা। ক্রমপর্যায়ে যে পুরা গ্রামের মানুষই ঘটনাটা জেনে গেছে আর কি। তো সবাই পায়নি ওকে না, তখনও তাকে পাওয়া যায়নি। ঘন্টা 2 হয়ে গেছে, ঘন্টা 3 হয়ে গেছে। তো সবাই গুরুত্ব দিয়ে খুঁজতেছে এই কারণে যে ছেলেটা ছিল ছোট, যদি পানির মধ্যে না জানি পড়ে যায়। সাঁতারও তেমন একটা জানে না, জানে বাট দুর্ঘটনা একটু ঘটে যাওয়ার সম্ভাবনা, কারণ এত রাত্রে তো অনেক হয়ে গেছে। তো সবাই ছুটাছুটি খোঁজাখুঁজি শুরু করতেছে। খুঁজতেছিলাম, কারণ যেহেতু আমার নানি বাড়ির পাশের বাড়ি তাদেরটা, তো একটু গুরুত্ব দিয়ে খুঁজতেছিলাম। তো রাত্রের তখন 11টা 11:30 বেজে যায়, একদম গভীর রাত্র। তো যে গাছটা হচ্ছে আপনার তুলা গাছ, তো তুলা গাছ থেকে কিছু একটা ঢিল মেরে মনে হয়েছে তাকে যে একটা গরুর খেড়েপাড়া থাকে বাড়ির মধ্যে, খেড়াপাড়ার মধ্যে ধুম করে একটা আওয়াজ হয়েছে। তো আবার চিন্তা করলাম যে সবাই চিন্তা করলো যে তালও পরে, তাল পড়লে এরকম একটা ধুপ করে আওয়াজ হয়, শব্দ হয়। তো তালই পড়লো মনে হয়, তো তেমন একটা গুরুত্ব দেয়নি জিনিসটা। তো গুরুত্ব না দেওয়ার পরে একজন, সবাই তো ঘোরাঘুরি করতেছে, খেরের যে গোলা আছে ওই দিক দিয়ে আশেপাশে ঘোরাঘুরি করতেছে। হঠাৎ একজনের পায়ে, আমার এক দূর সম্পর্কে আন্টি হয় নানি বাড়ি, তো আন্টির পায়ের মধ্যে লাগে কোনো একটা কিছু, মনে হয়েছে যে আমার পায়ের মধ্যে বাইজা গেছে এরকম কোন। তাকে নিচে ধরলো, দেখে যে মানুষের ইয়ের মতো, পায়ের মতো কিছু একটা। তো সেই ভাইবা ওমাগো একটা চিল্লান দিয়ে বলে যে এটা কি। তো সবাই আচমক ভাবে দৌড়ে চলে আসলো, আইসা বলে যে কি হয়েছে। তো বলে যে আমার পায়ের মধ্যে কি একটা কিছু একটা লাগছে, মানুষের পায়ের মতো দেখলাম, তাকে তো আমি পাড়া দিলাম। তো চিন্তা করলাম যে অন্য কোনো কিছু যদি হয়, কুকুর টুকুর যদি হয়, তো এইভাবে আমি ভয় পাইয়া
একটা চিল্লান মারছি। তো সবাই জিনিসটা লাইট টাইট দিয়ে এসে দেখলো যে না শ্যামলই তো, এটা শ্যামল ছিল হচ্ছে মুমূর্ষু অবস্থায়। ওখানে শ্যামলকে পাওয়া গেছে? জি, ওই খেরাপাড়ার মধ্যে শ্যামলকে পাওয়া যায়। তাকে তুলে নেওয়া হলো, তুলে নিয়ে দেখা গেল যে তার এক দিক দিয়ে কেটে গেছে, আবার ওই পাশ দিয়ে একটু কোনো কিছু থেকে যদি কাউকে ফেলানো হয় যে কিরকম ছেঁচে যাওয়ার মতো একটা অবস্থা যেরকম হয়, তো মনে হচ্ছে যে ওর একটা পাশে পুরাই যে একটা ধুমরে মুচকে যাওয়ার মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে এইরকম একটা টাইপের রক্তাক্ত অবস্থায় একটা পাশ ধুমরে মুচড়ে গেছে এইরকম মনে হচ্ছে। আমি একটু অ্যাড করছি, আমার আম্মুও তো এটা দেখেছিল। এটা হচ্ছে ও যখন দুমড়ায় মুচড়ে গেছে, তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, মানুষের ব্লাড কিন্তু নর্মালি রেড হয়, ওর ব্লাডটা ছিল একদম ফুল ব্ল্যাক, কালো হয়ে গেছে, একদম ব্লিডিং হচ্ছিল। এন্ড ওইটা হচ্ছে আপনার জাস্ট পিছনের সাইড থেকে ব্লিডিং হচ্ছিল, জাস্ট পিছনের সাইড থেকে ব্লিডিং হচ্ছিল। তারপরে হচ্ছে আপনার ওকে যখন নেওয়া হয় তখন ওর বায়ুপথ যেটা আছে ওইটা দিয়ে আবার ব্লিডিং হচ্ছিল। তো রক্তের কালারটা যেরকম সাধারণত লাল হয়, তো ওই রকম না, সেটা হচ্ছে ব্ল্যাক কালার বেরিয়েছিল। মনে হইতেছিল যে কোন একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইলে তো এরকম রক্তের ব্লাডটা এরকম হয়ে যায় যেরকম আর কি। তো তাকে নেওয়ার পথে তখন হাসপাতালে নেওয়া হয়? জি, তাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল। তো রিক্সাতে একটু দূরের পথ 2-4-5 মিনিটের মতো যখন যায়, তারপরে সে মারা যায়। তো আমার খুব কষ্ট হয়, কারণ সে হচ্ছে আমার সাথে খেলাধুলা করতো, তো আবার অনেক কাজটাজও করে দিত আমাদের নানি বাড়ির নানিদের। তো সবাই অনেক দুঃখ প্রকাশ করি। তো শেষে আমরা একটা জিনিস যে দেখি যে তার যেহেতু একটা পাশ একদম ধুমরায় মুচকায় কিংবা ছিঁড়ে কেটে গেছে, তো যে আমাদের যে একটা সাউন্ড হয়েছিল, আমরা যে বলছিলাম যে তুলা গাছ থেকে পড়ে গেছিল, খোঁজার সময় আপনারা যখন সাউন্ড পেয়েছিলেন, সাউন্ড একটা পেয়েছিলাম যে তালি পড়লো কিনা, ফেলে দিলে যেরকম শব্দ হয়, জি, কিংবা তালি পড়ছিল কিনা, যে এরকম একটা ভাবছিলাম। যে আমরা পরে আবার চিন্তা করি, সবকিছু মিলিয়ে দেখি যে তাকে রক্তাক্ত অবস্থায় যেরকম পাওয়া গেছে, যে জায়গাটা থেকে তাকে পাওয়া গেছে ওই জায়গাটা হয়েছে কি একটু গর্তের মতো হয়ে গেছে, যে একটা কিছু ফেললে ভারী কোনো কিছু যদি একটা জায়গায় ফেলা হয় তাহলে একটা ছাপ, জি, একটা ছাপ পড়ে যায়, যেটা ওই রকম একটা ভালো ধরনের একটা ছাপ পড়ে গেছে। তো ওইটা দেখে পরে বুঝতে পারছি যে এই যে আমরা যে চিন্তা করছিলাম যে হয়তোবা তাল পড়লো কি, যে এরকম চিন্তাটা পরে হয়েছে কি, আবার ভাবলাম যে না, এটা তো তাল পড়ে নাই। পরে লাস্টে কনফার্ম হই যে না, সেই পড়ছে এবং শ্যামলকেই ফালা হয়েছে। জি, হয়তোবা তুলা গাছ থেকে। তুলা গাছটা ওকে যেখানে পাওয়া গিয়েছিল, সেখানে তুলা গাছটা কি কতটুকু দূরে ছিল? তুলা গাছটার দূরত্ব ছিল 5 কি 6 হাত, একদম কাছাকাছি। তার মানে হচ্ছে তুলা গাছটার নিচেই খারাপ ছিল। আর আমাদের নানি বাড়ির মধ্যে প্রচলিত ছিল যে তুলা গাছটা অনেক খারাপ একটা তুলা গাছ, এই টাইপের কিছু একটা থাকে। আর সন্ধ্যার পরে সাধারণত গ্রামের কেউ ওই সাইডটাতে যায় না, কম যায়, আর গেলেও একজন আরেকজনকে নিয়ে যায়। তো এইরকম একটা কিছু, তো ওর বোনকে নিয়ে গেছিল, ওর বোন তো আর থাকলোই না, তা আল্লাহ তাকে বাঁচায় রাখে না। আসলে যে ঘটনাটা শুনলাম আপনার কাছ থেকে, মানে আসলেই মানে বিভৎস একটা ঘটনা। যাই হোক, কিছু বলার নেই। ওকে, দুই ভাইয়ের কাছ থেকে মোটামুটি বেশ কিছু ঘটনা শুনলাম। কিছু কিছু ঘটনা হয়তোবা মিথ মনে হবে, অনেকের কাছেই মিথ হিসেবে প্রচলিত, অনেকের কাছে খুব ছোট্ট ঘটনা, তেমন কিছুই না। আবার কিছু কিছু ঘটনা আমরা পেয়েছি যে বেশ ভয় জাগানোর মতো কিছু ঘটনা। ওকে, অনেক ধন্যবাদ। মানে এই তো ছিল আপনাদের আজকের ঘটনাগুলো, যেগুলো আপনাদের এক্সপিরিয়েন্স হয়েছে। হ্যাঁ সুমন ভাই, আসলে আমরা মূলত এই ঘটনাগুলো আপনাদের সাথে বলার জন্য আসছিলাম এবং ইনশাল্লাহ ঘটনাগুলো বলছি। ওকে, আপনাদের আসলে ঘটনাগুলো ধন্যবাদ আপনাদেরকে আরো একবার যে এসেছেন, যে ঘটনাগুলো আমরাও শুনতে পেরেছি, সেই সঙ্গে সবাই শুনতে পেরেছে। আসলে আসলাম, অনেক ভালো লাগছে সুমন ভাই, রেহান ভাই, যে আপনাদেরকে ধন্যবাদ। নিশ্চয়ই আমাদেরও অনেক ভালো লেগেছে। ওকে, তাহলে আজকের মতো আমরা এখানে গল্পের ইতি ঘটাই না? ওকে, লেটস মুভ। তার মানে